প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথে আছো। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে শিওর স্কলারশিপ প্রাইমারি প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ খালিদ, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভাইয়া, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে এটা আমাদের সম্পূর্ণ নতুন একটা উদ্যোগ, যেখানে আমরা তোমাদের সামনে যে স্কলারশিপ পরীক্ষাটা আছে সেই স্কলারশিপ প্রোগ্রামকে মাথায় রেখে আমরা আমাদের এই প্রোগ্রামটা সাজাচ্ছি। তো আজকে বাংলার একটা ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো চলো আমরা কথা না বাড়ায় আমাদের মেইন ক্লাসের মধ্যে চলে যাই। তো সবার আগে যদি তুমি ভাই একটু দেখো যে আমাদের আজকের টপিকটা কি। আমাদের আজকের টপিক হচ্ছে সংকল্প। সংকল্প হচ্ছে একটা কবিতা। সংকল্প হচ্ছে একটা কবিতা। কবিতার রচয়িতা হচ্ছেন জাতীয় কবি বা বিদ্রোহী কবি নামে আমরা যাকে চিনি, কাজী নজরুল ইসলাম। খুবই মজার এবং খুবই সুন্দর একটা কবিতা। তো চলো আমরা আর কথা না বাড়াই কবিতাটা পড়তে আরম্ভ করি। দেখো, সবার আগে দেখো কবিতার নামের বানানের দিকে একটু খেয়াল রেখো। কবিতার নামের বানান, সংকল্প বানানের শুরুতে আছে কি দেখো, দন্ত স। একটু বানানটা তোমাদের সাথে সাথে আমিও একটু লিখে ফেলি। বানানটা কি? শুরুতে দেখো দন্ত স, শুরুতে দন্ত স, তারপরে একটা অনুস্বার সং, তারপরে কল্প, ক ল যুক্ত প, ল এর সাথে প যুক্ত হয়েছে। সো বানানের দিকটাতে একটু খেয়াল রেখো। সংকল্প বানানের দিকটা একটু খেয়াল রেখো। সেম ভাবে তুমি আবার আরেকটা জিনিসও খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই কবিতাটা কে লিখেছেন সেই কবির নাম কাজী নজরুল ইসলাম। ক আকার বর্গীয় জয়ের সাথে কিন্তু রস্বই না বাবা, বর্গীয় জয়ের সাথে হচ্ছে দীর্ঘই। কাজী দন্তন্য বর্গীয় জ নজ, আর রয়ের সাথে যে এটা দেখছো এটা হচ্ছে রস্ব উকার, এটা হচ্ছে রস্ব উকার। নজরুল, রস্ব উকার নজরুল ইসলাম, এটা হচ্ছে একসাথে হবে, একসাথে হবে ইসলাম। সো কবি এবং বানান আমি ভুল লিখেছি। কবি এবং কবিতার নাম, এই দুইটা বানানের দিকে খুব সতর্ক থেকো। আসলে আমরা কবিতাটা তাহলে পড়তে স্টার্ট করি। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবারে জগৎটাকে। তো একদম শুরুতেই মানে এই কবিতাটা ধরো কবি বলছে, কার হয়ে বলছে? কবি ধরো একজন কিশোরের হয়ে বলছে। তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমার জন্য বলছে, তুমি বলছো কথাটা। তুমি কি বলছো? থাকবো নাকো বদ্ধ ঘরে, মানে আমি এই বন্ধ ঘরের মধ্যে আর থাকবো না। বদ্ধ বানানটা কি ভাইয়া দেখো তো? বদ্ধ বানান হচ্ছে ব আর দ, আর এর সাথে হচ্ছে ধ। এটা মানে কি? এটা হচ্ছে দ যোগ ধ, এটা হচ্ছে দ যোগ ধ, এটা হচ্ছে বদ্ধ। তাহলে কি? থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তো শুরুতেই কি বলছে? এখন থেকে আমি আর বন্ধ ঘরের মধ্যে থাকবো না। আমি এখন থেকে আর বন্ধ ঘরের মধ্যে থাকবো। এখন এই বন্ধ ঘর মানে এরকম না যে সে একটা ঘরের মধ্যে আছে আর সেই ঘরের দরজা লাগাই দেওয়া হয়েছে, ব্যাপারটা এরকম না। বদ্ধ ঘর বলতে কি, ধরো আমাদের জানাশোনার দুনিয়াটা কতটুকু, আমার নিজের বাসা, আমার নানু বাসা আর স্কুল। ক্লাস 5-এ তোমরা যারা আছো তাদের জন্য তো জানাশোনার জায়গাটা এতটুকুই। মনে করো তুমি কখনো নিউজিল্যান্ডে ঘুরতে গিয়েছো? তুমি কখনো ওয়াশিংটন ডিসিতে গিয়েছো, নিউ ইয়র্কে গিয়েছো? আমি জানি যে মানে দু একজন হয়তো যেয়ে থাকতে পারো, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী যাও নাই, আমিও যাই নাই। তুমি কি কখনো মঙ্গল গ্রহে গিয়েছো? যায় নাই, কেউই যায় নাই দুনিয়া থেকে। চাঁদে গিয়েছো? কেউই যায় নাই বাংলাদেশ থেকে। তো ওই জায়গাতে বলছে যে আমাদের জানার, আমাদের যে বোঝার, আমরা যেসব জায়গাতে যাই সেটার পরিসীমাটা অনেক ছোট। আমরা খুব বেশি জায়গাতে ঘুরি না, আমরা খুব বেশি জায়গাতে যাই না। তো আমরা যেটুকু জায়গার মধ্যে থাকি এটা আসলে একটা বন্ধ ঘরের মতো, বেশি কিছু আসলে দেখার নাই। এই যে স্কুল, আর এই যে বাসা, এই যে কোচিং, আর এই যে প্রাইভেট টিউটরের বাসা, এর বাইরে আসলে আমরা খুব বেশি জায়গাতে যাইতে পারি না। তো লেখক বলছেন, কবি কাজী নজরুল ইসলাম বলছেন যে এটা হচ্ছে একটা বদ্ধ ঘর, এটা খুবই অল্প একটা জায়গা। তো আমরা আর এই বদ্ধ ঘরের মধ্যে থাকবো না। থাকবো না কো বদ্ধ ঘরে, আমি এই বন্ধ ঘরের মধ্যে আর থাকবো না। এটা হচ্ছে প্রথম কথা। দেখবো এবার জগৎটাকে। দেখবো এবার জগৎটাকে মানে কি? জগৎ মানে কি? জগৎ মানে বলছে দুনিয়া। জগৎ মানে হচ্ছে দুনিয়া, এই যে অসীম মহাবিশ্ব। জগৎ বলতে বোঝাচ্ছে যে দুনিয়া বা মহাবিশ্ব। দুনিয়া বা, আমি এখানে লিখে দিই, মহাবিশ্ব। তাহলে বলছে আমি ছোট ছোট অল্প জায়গার মধ্যে থাকবো না, আমি সারা দুনিয়া ঘুরে ঘুরে সারা দুনিয়াটাকে আমি দেখতে চাই। তারপরে কি? কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। বলছে আমি কি দেখবো? এই যে দেখবো এবার জগৎটাকে। জগৎটাকে কি দেখবো? কেমন করে ঘুরছে মানুষ, মানে মানুষ কেমন করে ঘুরতেছে। কেমন করে কিসে ঘুরতেছে? এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতেছে, এক দেশ থেকে আরেক দেশে ঘুরতেছে, এক সময় থেকে আরেক সময় ঘুরতেছে। কেমন? মনে করো এই যে দেখো পরের লাইনে বলেছে যুগান্তরের ঘূর্ণিপাকে। যুগান্তর এই শব্দটা দেখো, যুগান্তর মানে হচ্ছে
অন্য যুগ, যুগান্তর মানে কি ভাইয়া? লিখে নাও, এটা নোট করে নাও। যুগান্তর মানে হচ্ছে অন্য যুগ। এখন যুগ মানে কি তোমরা কি জানো? যুগ মানে কি? যুগ মানে হচ্ছে 12 বছর। যুগ মানে হচ্ছে 12 বছর। যুগ মানে হচ্ছে কি ভাইয়া? 12 বছর। তার মানে অন্য যুগ মানে এই যে এই 12 বছর, পরের 12 বছর, তার পরের 12 বছর, তার পরের 12 বছর, আমি এখন যে 12 বছরে আছি এর আগের 12 বছর, তারও আগের 12 বছর, মানে এই যুগ, এর পরের যুগ, তার পরের যুগ, তার পরের যুগ, আমার আগের যুগ, তার আগের যুগ, তার আগের যুগ, তার আগের যুগ। তো তার মানে দেখো প্রত্যেক 12 বছর পর পর কিন্তু পৃথিবীতে নতুন একটা যুগের সূচনা হচ্ছে। পৃথিবীতে নতুন একটা যুগের সূচনা হচ্ছে। এটা 12 বছর তুমি হিসাব না করলেও পারো, তোমার 12 বছর দরকার নাই। কি বলবা? আমাদের বাবা মারা বলে না যে আমাদের যুগে তো এরকম ছিল, তোমাদের যুগে এরকম, তাই না? তো আমার বাবা মাদের একটা যুগ ছিল, আমার একটা যুগ, ভাইয়া তোমাদের তো আরেকটা যুগ। তো দেখো যে আমাদের 3টা মানুষের মধ্যে কিন্তু 3টা আলাদা আলাদা যুগ। তো দেখবে লেখক বলছে, কবি এই কবিতার মধ্যে বলছে যে মানুষ কিভাবে এক যুগ থেকে আরেক যুগের মধ্যে যে অনন্তকাল ধরে হাজার হাজার বছর ধরে মানুষ বেঁচে আছে। কিভাবে বেঁচে আছে? আমাদের বাবা মায়ের যুগ আর আমার যুগ কি সেম? না, তাদের যুগে একরকম, আমাদের যুগ আরেক রকম। তাদের যুগে হয়তো চিঠি লেখা ছিল, আমি মোবাইলে একটা টেক্সট করি, আমি একটা কল করি, এই যুগটা আলাদা। তুমি কি করো? তুমি ধরো ভাই অন্য দেখো তুমি হয়তো বেঁচে থাকতে থাকতে তোমার জীবনে এরকম আসবে যে তোমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে মন চাচ্ছে, তুমি একটা সুইচ টিপলা, ইনস্ট্যান্ট তুমি তোমার সেই ফ্রেন্ডের সামনে চলে গেলা। হইতেও পারে এরকম কিছু। তো এই যে যুগ যে পরিবর্তিত হচ্ছে, লেখক এই জিনিসটাকে ঘুরে ঘুরে দেখতে চান। সময়েরও পরিবর্তন লেখক দেখতে চান। তারপরে কি বলেছে? যুগান্তরের ঘূর্ণিপাক। ঘূর্ণিপাক, ঘূর্ণি মানে কি? ঘূর্ণি মানে হচ্ছে ঘোড়া। ঘূর্ণি মানে হচ্ছে ঘোড়ায়, যে এখান থেকে ধরো শুরু হলো, আবার এখান থেকে ঘুরে, আবার এখান থেকে এসে এরকম আসলো। তাহলে ঘূর্ণি মানে হচ্ছে ঘোড়া। ঘূর্ণি মানে ঘোড়া মানে যে লাফাই চার পায়া প্রাণী ওইটা না, মানে ঘোড়া মানে যে তুমি যে ঘুরে বেড়াও, এটা হচ্ছে ঘোড়া। আচ্ছা, পাক কেন বললো? পাক মানে যে এটা একটা সার্কেলের মতো, দেখো তো বারবার ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, আমরা বললাম যে পাকের মধ্যে পড়ে গেছে, একটা সার্কেলের মধ্যে পড়ে গেছে। তো ঘূর্ণি পাক, যুগান্তরের ঘূর্ণি পাক কি? এই যে মনে করো এখান থেকে শুরু হলো, আবার এসে বারবার মানে যুগ পরিবর্তিত হচ্ছে, যুগ উন্নত হচ্ছে, যুগের খারাপ অবস্থা হচ্ছে, আবার যুগ উন্নত হচ্ছে, আবার খারাপ অবস্থা হচ্ছে। তো এরকম ভাবে পৃথিবীতে যে ক্রমাগত পরিবর্তন ঘটছে, এইটাকে লেখক বলেছেন কি? যুগান্তরের ঘূর্ণিপাক। তাহলে যুগান্তরের ঘূর্ণিপাক মানে কি? যুগান্তরের ঘূর্ণিপাক মানে হচ্ছে পৃথিবীতে সময়ের সাথে সাথে যে ধরনের পরিবর্তন হচ্ছে, এবং সেই পরিবর্তনের পরেও যে পৃথিবী টিকে আছে, এবং এই পরিবর্তনটাকে যে মানুষ সহজভাবে গ্রহণ করে নিয়েছে, এবং মানুষের জীবন যে চলতেছে এর মাঝখান দিয়েও, সেটাকে কবি বলছেন যুগান্তরের ঘূর্ণিপাক। বুঝেছো? আচ্ছা, আমি আরেকবার বলি। যুগান্তরের ঘূর্ণিপাক মানে হচ্ছে যুগ পরিবর্তিত হচ্ছে, এবং এই যুগ পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবনও পরিবর্তিত হচ্ছে। এটাই হচ্ছে, আমি যদি সহজ করে বলি, এটা হচ্ছে কথা, যে যুগ পরিবর্তিত হচ্ছে, সময় পাল্টাচ্ছে, পৃথিবী পাল্টাচ্ছে, মানুষ সেটা পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিচ্ছে। তো লেখক এই জিনিসটাকে ঘুরে ঘুরে দেখতে চান যে মানুষ কিভাবে ঘুরতেছে, এই যুগান্তরের যে যুগ যে পরিবর্তিত হচ্ছে, মানুষ কিভাবে এটার সাথে খাপ খাওয়াচ্ছে, এটা লেখক দেখতে চান। দেশ হতে দেশ দেশান্তরে, দেখো এখানে বললো যুগান্তর। যুগান্তর মানে হচ্ছে অন্য যুগ, আর দেশান্তর মানে হচ্ছে অন্য দেশ। দেশান্তর মানে কি ভাইয়া? দেশান্তর মানে হচ্ছে অন্য দেশ। দেশান্তর মানে হচ্ছে অন্য দেশ। দেশান্তর মানে অন্য দেশ। তাহলে দেশ হতে দেশ দেশান্তরে মানে এই দেশ থেকে আরেক দেশ, সেই দেশ থেকে আরেক দেশ, সেই দেশ থেকে আবার আরেক দেশ। এই যে এক দেশ থেকে মানুষ আরেক দেশে যাচ্ছে, নানান কিছু দেখতেছে, অনেক নতুন নতুন জিনিসের অভিজ্ঞতার সাক্ষী হচ্ছে, এই জিনিসটাও লেখক দেখতে চান। বলছে দেশ হতে দেশে দেশান্তরে ছুটছে তারা কেমন করে। এই যে তারা কেমন করে ছুটতেছে, যে মানুষ যারা সংকল্প আছে, যাদের আগ্রহ আছে, তারা এক জায়গা থেকে আরেক জায়গাতে কিভাবে ছুটতেছে, লেখক বা কবি সেই জিনিসটা দেখতে চান। কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। বলছে কিসের নেশায়? নেশা মানে কিসের আসক্তি, কি উদ্দেশ্যে? আমরা বলি না যে তোমার ওটাতে নেশা ধরে গেছে, তোমার ওটাতে নেশা ধরে গেছে। নেশা মানে কি? আমি একটু অন্য কালারে যাই, চলো তো অনেকক্ষণ এক কালার নিচ্ছি। নেশা মানে কি? নেশা মানে আমরা বলতে পারি, নেশা মানে হতে পারে ভাইয়া আসক্তি। নেশা মানে হতে পারে আসক্তি। আর এখানে দেখো, এখানে যেই নেশা বলতেছে, এই নেশা মানে কি? এখানকার যে নেশাটা আছে, এই নেশার অর্থ হচ্ছে আগ্রহ। কি কারণে, কি উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে? দেখো এখানে এই নেশাটা মানে কি? এই নেশার মানে হচ্ছে কি উদ্দেশ্যে, এই নেশার মানে হচ্ছে উদ্দেশ্যে।
এই নেশার মানে হচ্ছে উদ্দেশ্যে। তো বলছে কি উদ্দেশ্যে মানুষ কিভাবে মরছে, যে বীর, বীর মানে যাদের মধ্যে বীরত্ব আছে, মানে যারা হচ্ছে মানসিকভাবে, শারীরিকভাবে, সার্বিকভাবে কোনো কিছুকে ভয় পায় না, সাহসী, তারা হচ্ছে বীর। তো এই যে বীর কেন মারা যাচ্ছে? দেখো পৃথিবীতে নানান জায়গাতে যুদ্ধ হচ্ছে, পৃথিবীতে মানুষ নানান দুঃসাহসিক কাজ করতেছে। যে মনে করো মঙ্গল গ্রহে যাবে একজন, এই যে মনে করো চাঁদে যাচ্ছে একজন, এভারেস্ট জয় করতেছে একজন, এভারেস্ট জয় করার জন্য শত শত মানুষ মারা গেছে না? তো এই যে তারা তো বীর, তারা নিজেদের জীবন হারানোকে ভয় করে নাই। তাহলে তারা কিসের উদ্দেশ্যে, কিভাবে এই যে তারা যে মারা গেল, লাখ লাখ মানুষজন দুঃসাহসিক কাজ কাম করতে যে মারা গেল, তারা কিসের উদ্দেশ্যে এই কাজটা করলো, কেন এই কাজটা করলো, তাদের নেশাটা কি ছিল, এদের পেছনে তাদের কি কাজ করছে, মানে কোন মোটিভটা কাজ করছে, সেই জিনিসটা হচ্ছে লেখক এখানে দেখতে চাচ্ছেন। বা লেখকটাকে, লেখক হচ্ছে তোমাদের মতো পঞ্চম শ্রেণীর কিশোর যারা আছো, তারা কিন্তু এরকম সংকল্প করতে পারো। সংকল্প মানে কি, আমি এটাই বলতে ভুলে গেছি, চলো আমি সংকল্প মানে আগে আমি তোমাকে বলি। সংকল্প মানে কি? সংকল্প মানে হচ্ছে ইচ্ছা, সংকল্প মানে হচ্ছে ইচ্ছা, এবং সেই ইচ্ছাটা অত্যন্ত প্রবল, খুবই কঠিন ইচ্ছা, আমি করেই ছাড়বো। এই যে আমি যদি তোমাকে বলি আমি এই বছর, তোমরা সবাই আমার সাথে একটা সংকল্প করো, আমার স্টুডেন্ট যারা আছে ক্লাসে যুক্ত আছো, তোমরা সবাই আমার সাথে একটা সংকল্প করবা। কি সংকল্প? যে আমি ইনশাআল্লাহ এবছর শিওর স্কলারশিপ প্রাইমারি প্রোগ্রামে ক্লাস করার নিয়মিত ক্লাস করবো। 1 নম্বর সংকল্প হচ্ছে শিওর স্কলারশিপ প্রাইমারি প্রোগ্রামে আমি একদম নিয়মিত মনোযোগ দিয়ে ক্লাস করবো, এটা 1 নম্বর সংকল্প। এবং দ্বিতীয় সংকল্প হচ্ছে বছর শেষে আমি যখন স্কলারশিপ বা বৃত্তি পরীক্ষা দিব, তখন ইনশাআল্লাহ আমি বৃত্তি পাবো। সবাই সংকল্প করছো? সংকল্প মানে কি? ইচ্ছা। সংকল্প মানে হচ্ছে দৃঢ় ইচ্ছা, সংকল্প মানে দৃঢ় ইচ্ছা। বা সংকল্পের আরেকটা অর্থ হতে পারে প্রতিজ্ঞা। এই যে তুমি প্রতিজ্ঞা করলে যে আমি এটা করেই ছাড়বো, এটাকে আমরা বলছি সংকল্প। সংকল্প মানে কি? দৃঢ় ইচ্ছা বা প্রতিজ্ঞা, দৃঢ় ইচ্ছা বা প্রতিজ্ঞা। তো লেখক জানতে চাচ্ছেন যে মানুষ কিসের কারণে, কি উদ্দেশ্যে এই যে সাহসী মানুষেরা নিজেদের জীবনকে বিপন্ন করতেছে, তাদের নিজেদের জীবন হারায় ফেলতেছে, তারপরও তারা বীরত্ব দেখায় যাচ্ছে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে? কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে? বরণ করা মানে হচ্ছে একসেপ্ট করা, সরি, বরণ করা মানে হচ্ছে একসেপ্ট করা, বা বরণ করা মানে হচ্ছে গ্রহণ করা, আমি যদি বাংলায় বলি গ্রহণ। তো তারা কিভাবে মরণ যন্ত্রণা, মানে মৃত্যুর যে কষ্ট, মৃত্যু তো আরামের না বাবা, মৃত্যু অনেক কঠিন, মৃত্যু অনেক কষ্টের। তো এই যে কঠিন অভিজ্ঞতা, এই যে কষ্টের অভিজ্ঞতা, এই জিনিসটাকে মানুষ কি কারণে গ্রহণ করলো, সেই জিনিসটা লেখক জানতে চাচ্ছেন। দুইটা বানানের দিকে খুব খেয়াল রেখো ভাইয়া, বানানগুলো আমি একটু এই পাশে আবার লিখি। বানানগুলো কি? একটা বানান হচ্ছে বরণ, ব র, এরপরে কিন্তু দন্তন্য ভাইয়া, না দন্তন্য না, র এর পরে সবসময় মূর্ধন্য না বসে। তৎসম, তুমি হয়তো এখনো তৎসম শব্দটার সাথে পরিচিত না, কিন্তু ধরে রাখো যে র এর পরে সাধারণত মূর্ধন্য ন বসে। ব র মূর্ধন্য। একই রকম ভাবে ম র মূর্ধন্য। দেখো এখানে বানান দুটো, বরণ মরণ যন্ত্রণা। যন্ত্রণা বানানেও কিন্তু দেখো সেম ভাবে আমি এখানে লিখে দিই। দেখো এটার পরে দন্তন্য না, তুমি দেখছো এটার সাথে দন্তন্য আছে, এই দন্তন্যের সাথে আবার কি আছে? ত আছে, এই ত এর সাথে আবার আছে কি? র ফলা। তাহলে এটাকে আমরা এভাবে লিখি যন্ত্র, আর আমি বললাম যে র এর পরে মূর্ধন্য না বসে, দেখো র ফলা আছে, এরপরেও মূর্ধন্য না বসবে যন্ত্রণা। আমি আবার বলি, র এর পরে বানানে সাধারণত মূর্ধন্য না বসে, সবসময় বসে না, একটু পার্থক্য আছে, ওটা আমি তোমাকে পরে বলবো। দেখো এখানে কি, এখানে দন্তন্য ত, এই যে এই অংশটার মধ্যে কি আছে? দন্তন্য যোগ ত যোগ র, র ফলা। তাহলে র এর পরে আমি বললাম দন্তন্য বসে না, র এর পরে বসে কি? মূর্ধন্য ন। এই জন্য এখানে হবে হচ্ছে মূর্ধন্য ন, যন্ত্রণা। তাহলে এখানে তিনটা বানান, এই দেখো মূর্ধন্য না, একটু খেয়াল রেখো, বরণ মরণ যন্ত্রণা, বরণ মরণ যন্ত্রণা, বরণ মরণ যন্ত্রণা। আবার তোমাকে আমি আরো কয়েকটা শব্দ একটু দেখাই। বদ্ধ বানান আমি তোমাকে দেখিয়েছি, বদ্ধ বানান আমি তোমাকে দেখিয়েছি। দেশান্তর বানান দেখো দন্তন্বয়ের সাথে ত, যুগান্তর বানান দেখো দন্তন্বয়ের সাথে ত। কিন্তু এই ঘূর্ণি বানানটা দেখো ভাইয়া একটু, ঘূর্ণি বানানে ঘ এর সাথে দীর্ঘ উকার, আর এরপরে যে এটা কি? দন্তন্য না, কিন্তু এটা মূর্ধন্য না। কেন? এই যে দেখো উপরে রেফ আছে, উপরে রেফ দেখো, ঘূর্ণি ঘূর্ণি ঘূর্ণি, তার মানে এখানে একটা র আছে, তাই না? আর আমি তোমাকে বললাম কেবলই র এর পরে যে দন্তন্যটা আসে ওটা দন্তন্য থাকে না, র এর পরে যেটা আসে সেটা মূর্ধন্য ন হয়ে যায়, র এর পরে যেটা আসবে সেটা মূর্ধন্য ন হয়ে যাবে। তাহলে ঘূর্ণিপাক, এটা হবে মূর্ধন্য ন দিয়ে, মূর্ধন্য দিয়ে দন্তন্য এখানে ব্যবহার করা যাবে না।
তাহলে আমরা এখন পর্যন্ত কি দেখলাম? কবি বলছে যে আমরা এই ছোট পৃথিবীতে আর থাকবো না, এই অল্প জায়গার মধ্যে স্কুল বাসা, দাদি নানির বাসা, এইগুলোর মধ্যে আর লিমিটেড থাকবো না। আমরা সারা দুনিয়াটাকে, সারা পৃথিবীর বাইরেও পর্যন্ত এক্সপ্লোর করে করে দেখব মানুষ কিভাবে এই যে এক সময় থেকে আর একটা সময়ের মধ্যে পরিবর্তিত হচ্ছে, মানিয়ে নিচ্ছে, এই জিনিসগুলোও কবি দেখবেন। তারপরে এক দেশ থেকে আরেক দেশে তারা কিভাবে ছুটে বেড়াচ্ছে, যারা বীর তারা কিভাবে এই যে নিজেদের যে অ্যাডভেঞ্চার, তারা রোমাঞ্চকর এই যে কাজকাম করতে যেয়ে, রোমাঞ্চকর কাজকর্মগুলো করতে যেয়ে তারা কিভাবে নিজেদের জীবন হারায় ফেলতেছে, নিজেদের জীবন বাজি রাখতেছে, কি কারণে তারা এই কাজ করতেছে, তারা কিভাবে, কিসের আশায় তারা এই যে মৃত্যুর যে কঠিন যন্ত্রণা এটাকে তারা গ্রহণ করতে পারছে। দেখো গ্রহণ বানানেও কিন্তু দেখো আমি লিখেছি মূর্ধন্য ন, গ্রহণ বানানেও মূর্ধন্য ন, এটা লিখেছি, এটার কারণ আবার র দিয়ে না, এটা আমি তোমাকে অন্য একদিন বলবো। আর আমার মনে হয় তোমার আসলে ক্লাস 5 এটা না জানলেও চলবে, তোমাকে আগেই ভয় না দেখাই, প্রথম ক্লাসে আমি তোমাকে কঠিন কঠিন বানানের নিয়ম বলে ফেলছি। আচ্ছা আসো আমরা এই পেজে যাই। হাউই চড়ে চাই যেতে কে চন্দ্রলোকের, আচ্ছা এখানে একটা বানান ভুল আছে, চন্দ্রলোকের অচিনপুরে হবে, হ্যাঁ, চন্দ্রলোকের অচিনপুরে, চন্দ্রলোকের অচিনপুরে। দেখো হাউই চড়ে, হাউই চড়ে, ভাইয়া তোমরা কি মহাকাশ যান এই শব্দটা শুনেছো? মহাকাশ যান, হাউই চড়ে, হাউই চড়ে মানে হচ্ছে হাওয়ায় যানবাহন, হাওয়ায় যানবাহন। এটার মানে কি? এটার মানে হচ্ছে হাওয়াই, মানে আকাশে যে যানগুলো চলবে, হাওয়াই যানবাহন। তো আমি এটাকে যদি সহজ করে বলি, মহাকাশ জানি যে চাঁদে যাবার জন্য, চাঁদে তো আর প্লেন যাইতে পারে না, কেন? কারণ প্লেন ওড়ার জন্য বাতাস দরকার হয়, চাঁদে কি বাতাস আছে? নাই। তো চাঁদে কি গিয়েছে? চাঁদে গিয়েছে একটা মহাকাশ যান। মঙ্গল গ্রহে যে যাবে এটা কি যাবে? একটা মহাকাশ যান যাবে। তো এই যে এই হাউই চড়া মানে হচ্ছে মহাকাশ যানে চড়া। হাউই জিনিসটা কি তাহলে? মহাকাশ যান। সহজ করে যদি আমি তোমাকে বলি, ভাই তোমাদের কি কারণ স্বপ্ন আছে যে তোমরা একদিন হচ্ছে মহাকাশচারী হবা, নভোচারী হবা, তোমরা নাসায় চাকরি করবা, বাংলাদেশে এরকম আমরা নাসার মতো প্রতিষ্ঠান বানাবো যেখানে তোমরা কাজ করবা? তো এরকম স্বপ্ন যাদের আছে তারা এই শব্দটা দিয়ে স্বপ্ন বুনতে পারো, সংকল্প করতে পারো যে একদিন তুমিও হাউই চড়ে চন্দ্রলোকের অচিনপুরে চলে যাবা, মহাকাশযান। আচ্ছা, হাউই চড়ে চায় যেতে, কে বলছে? কে যেতে চায় হাওয়াই চড়ে চন্দ্রলোক? চন্দ্রলোক কি? দেখো এটা কি চন্দ্রালোক না, দেখো চন্দ্রালোক মানে কি, আমি একটু এখানে লিখি, দন্তন্য চ দন্তন্য র ফলা, চন্দ্র, চ দন্তন্য দ র ফলা, চন্দ্র, আর এর সাথে আমি আকার দিই চন্দ্রালোক। চন্দ্রালোক মানে হচ্ছে চাঁদের আলো, চন্দ্রালোক, চন্দ্রালোক। আকার যদি থাকতো তাহলে এটাকে আমরা বলতাম হচ্ছে চাঁদের আলো, এটাকে আমরা বলতাম চাঁদ বানানে কিন্তু উপর একটা চন্দ্রবিন্দু আছে, হ্যাঁ, চাঁদের আলো, চাঁদের আলো। চন্দ্রালোক মানে হচ্ছে চাঁদের আলো। আর দেখো এখানে কি বলেছে? চন্দ্রলোক, চন্দ্রলোক। হ্যাঁ তোমরা কি লোকালয়, লোকালয় মানে কি শুনছো? লোকালয় মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষজন থাকে, এমন একটা জায়গা যেখানে মানুষজন থাকে। তো একটা জায়গা, একটা জায়গা বোঝাচ্ছে আসলে লোকালয় বলতে। তাহলে এই যে চন্দ্রলোক, এই চন্দ্রলোক মানে হচ্ছে চাঁদের দেশ, চাঁদ যেখানে আছে ওই জায়গাটা। চন্দ্রলোক মানে কি? চন্দ্রলোক মানে হচ্ছে চাঁদের দেশ, চন্দ্রলোক মানে হচ্ছে চাঁদের দেশ। অচিনপুর, অচিনপুর মানে হচ্ছে অচেনা একটা স্থান, অচিনপুর মানে হচ্ছে অচেনা স্থান। অচিনপুর মানে কি? অচেনা জায়গা বা অচেনা শহর, অচেনা স্থান লিখি আমি, হ্যাঁ, অচেনা মানে এমন জায়গা যেটা তুমি চিনো না, অচেনা স্থান, অচেনা স্থান। তো বলতেছে যে এই যে মহাকাশ যানে চড়ে কে চাঁদের দেশের অচেনা জায়গাতে যাইতে চায়? কে যেতে চায়? তোমরা যেতে চাও। আমাদের মতো যারা এখনো রোমাঞ্চ পছন্দ করে, যাদের জীবনে অনেক অ্যাডভেঞ্চার পছন্দ, যারা অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করতে চাই বা একটা চ্যালেঞ্জ চাই জীবনে, তাদের কিন্তু এরকম আগ্রহ থাকতে পারে যে আমি একদিন মহাকাশ যানে চড়ে কোথায় চলে যাব? চাঁদের দেশে চলে যাব। যে জায়গাটা কি? চাঁদের দেশটাকে কবি কি বলেছেন? অচেনা জায়গা। কেন? অচিনপুর। চাঁদে তো আর আগে আমাদের কোনো বাবা গিয়েছে, আমাদের দাদা গিয়েছে? যায় নাই, আমরা যাচ্ছি। তো এটা কি? আমরাও যাচ্ছি না, মানে আমাদের জেনারেশনের মানুষজন যাচ্ছে আর কি বললাম এজন্য। তো এখানে কে যেতে চায়? আমাদের মতো কিশোররা, আমাদের মতো তরুণেরা, তোমাদের মতো কিশোরেরা যেতে চায়। শুনবো আমি ইঙ্গিত কোনো মঙ্গল থেকে আসছে, ইঙ্গিত কোন মঙ্গল থেকে আসছে উড়ে। তো বলছে চন্দ্রলোকের অচিনপুরে তোমরা যে যাবা, যে কি করবা? চন্দ্রলোক থেকে কি করবা? দেখবা যে শুনবা ইঙ্গিত, ইঙ্গিত মানে হচ্ছে ইশারা। ইঙ্গিত মানে কি ভাইয়া? ইঙ্গিত মানে হচ্ছে ইশারা, ইশারা বা সংকেত, ইশারা বা সংকেত, ইশারা বা সংকেত। মঙ্গল হতে আসছে উড়ে। মঙ্গল কি? মঙ্গল হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ। মঙ্গল কি?
তোমরা জানো যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 8টা হচ্ছে সৌরজগতের গ্রহ। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সূর্যের সবচেয়ে কাছে বুধ আর সবচেয়ে দূরে নেপচুন। আর এরও দূরে একটা আছে যে গ্রহাণু, এটাকে আমরা আর গ্রহ বলি না, প্লুটো, ওটা একসময় গ্রহ বলা হতো। বুধ, শুক্র, পৃথিবী, তার মানে পৃথিবী তৃতীয় আর মঙ্গল চতুর্থ। মঙ্গল চতুর্থ। তাহলে মঙ্গল কি? মঙ্গল হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ। পৃথিবীর নিকটতম গ্রহ। তাহলে মঙ্গল কি? মঙ্গল হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ। তো পৃথিবীর মতোই আরেকটা গ্রহ পৃথিবীর কাছাকাছি আছে, কাছাকাছি মানে এত কাছাকাছি না, বাট সবচেয়ে কাছের আর কি এই গ্রহটা। তো ওই গ্রহের মানুষ আছে কিনা, ওই গ্রহে কোনো প্রাণী আছে কিনা, ওই গ্রহে কি হচ্ছে না হচ্ছে, এগুলো আমরা জানতে চাই না। তো কাজী নজরুল ইসলাম যখন লিখেছেন এই কবিতাটা, তখন কিন্তু আমরা কিছুই জানতাম না। তখন আমরা মঙ্গল গ্রহ থেকে কোনো কিছুই, মানে সরাসরি ওখানে আমরা কিছুই পাঠাই নাই। ওখান থেকে মানে এখন তো মঙ্গল গ্রহে পৃথিবী থেকে জিনিসপত্র আমরা পাঠাচ্ছি। তো কি কি ঘটছে, তো মঙ্গল গ্রহে কি হচ্ছে সেই সংকেতটা আমরা জানতে চাই। একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার না? কবি কাজী নজরুল ইসলাম যখন এই কবিতা লিখেছেন তখন চাঁদের দেশেও কেউ যায় নাই, তারপরে কিন্তু আমরা চাঁদে গিয়েছি। মানুষ এখনো মঙ্গল গ্রহে যায় নাই, কিন্তু দ্রুতই কিন্তু মানুষও মঙ্গল গ্রহে যাবে। তো তার যে সংকল্পগুলো তিনি কিশোরদের দিয়ে দেখাতে চেয়েছেন, সেগুলো কিন্তু দেখো আস্তে আস্তে পূরণও হচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে আজকের ক্লাসে যারা আছো, ইনশাল্লাহ তোমাদের ভেতর থেকেও কোনো একজন হয়তো এসব নিয়ে কাজ করবে। তাহলে কি শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। তো মঙ্গল থেকে কোনো কথাবার্তা, মঙ্গল থেকে কোনো সংকেত, মঙ্গল থেকে কোনো ইশারা, কোনো একটা, ধরো মঙ্গল গ্রহেও মানুষ আছে, তো মঙ্গল গ্রহের মানুষ আমাদেরকে হাই দিল, এই শোনো কেমন আছো পৃথিবীর মানুষজন। তো ওই যে সংকেত আমাদের কাছে যে উড়ে আসবে, কবি একজন কিশোর হিসেবে তোমাদের ভেতরে, ধরো তোমরা এই জিনিসটা জানতে আগ্রহী না যে মঙ্গল গ্রহে কোনো মানুষ আছে কিনা, মঙ্গল গ্রহের কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছে কিনা। তোমরা যারা ইউটিউব দেখছো, আমি জানি না এই ক্লাস তুমি ইউটিউবে দেখছো নাকি ফেসবুকে দেখছো নাকি আমাদের ওয়েবসাইটে দেখছো, তো তোমরা ধরো ইউটিউব দেখো নিশ্চয়। তো ইউটিউবে দেখবা অনেক চ্যানেলস থাকে যেখানে হচ্ছে বাচ্চাদের জন্য এই যে নানান বিষয়গুলো এরকমভাবে এক্সপ্লেন করা হয়, সৌরজগৎ, পৃথিবী, মঙ্গল, সূর্য, চাঁদ, এগুলো নিয়ে কথা বলা হয়। তো আমি জানি যে তোমাদের অনেকেরই এইসব বিষয় নিয়ে আগ্রহ আছে, তো তোমাদের কিন্তু এই সংকল্প তুমি চাইলে করতে পারো। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুঁড়ে। পাতাল মানে কি? পাতাল মানে হচ্ছে ভূপৃষ্ঠ। পাতাল মানে কি ভাইয়া? পাতাল মানে হচ্ছে ভূপৃষ্ঠ। পাতাল মানে কি? ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ মানে মাটির যে আমাদের পায়ের নিচে যে পৃষ্ঠ আছে এটা ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ ফেরে মানে হচ্ছে ফাঁকা করে। ভূপৃষ্ঠ ফেরে মানে হচ্ছে ফাঁকা করে। তোমরা ওই যে হযরত মুসা আলাইহিস সালামের নীল নদ বা লোহিত সাগর পাড়ি দেওয়ার গল্প শুনেছো না? যে তিনি সাগরের ভেতর দিয়ে চলে গেলেন, সাগরটা 2 ভাগে ভাগ হয়ে গেল। এই গল্পটা তো নিশ্চয়ই তুমি শুনেছো। তো সেম ভাবে তো তার সংকল্প কি, কবির সংকল্প কি? আমি একদম মাটির নিচে চলে যাব, মানে পৃথিবীর মাটির নিচে কি আছে সেই জিনিসটা আমি কৌতূহল নিয়ে খুঁজে দেখে আসবো যে মাটির নিচে পর্যন্ত কি আছে। তাহলে পাতাল ফেরে, ফেরে মানে হচ্ছে কি করা? ফেরে মানে হচ্ছে দুভাগ করা বা পৃথক করে করা বা ফাঁকা করা। আচ্ছা, আবার বলছে উঠবো আবার আকাশ ফুঁড়ে। বলছে আমি একদম আকাশও ভাগ করে যাব। এই ফোড়া মানে হচ্ছে ফাঁকা করা বা পৃথক করা। বলছে যে আমি মাটির নিচে কি হচ্ছে সেটা দেখার জন্য মাটির নিচে চলে যাব, আবার আকাশে কি হচ্ছে সেটা দেখার জন্য আমি আবার আকাশ ফুঁড়ে উপরে চলে যাব। বিশ্বজগতে দেখবো আমি আপন হাতের মুঠোই পুড়ে। বিশ্বজগৎ মানে সারা পৃথিবী আমি দেখবো কোথায়? আপন হাতের। আপন মানে কি? নিজ। আপন মানে হচ্ছে নিজ। আপন মানে হচ্ছে নিজ, তোমার নিজের। আপন মানে নিজ। নিজ হাতের মুঠো। মুঠো মানে কি? যে এইটা যখন তুমি করলে এটা হচ্ছে একটা মুঠো। পুরো মানে হচ্ছে, পুরে মানে হচ্ছে ভরে। পুরা মানে হচ্ছে ভরাই। যে মনে করো আমি হচ্ছে আমার এই হাতটাকে এই হাত দিয়ে পুরলাম, তাহলে আমি আমার এই হাতের মধ্যে ভরলাম। পুরা মানে হচ্ছে পূর্ণ করা বা ভরা। এটা একটা কবিতার অংশ বিশেষ, পুরো কবিতাটা এখানে নাই, খুব সংক্ষিপ্ত করা হয়েছে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আমি আবার এই পেজটা একটু বলে যাই। তো বলছে যে মহাকাশ যানে চড়ে চাঁদের অচিন দেশে কবি চলে যেতে চান বা তোমরা যেতে চাও। আবার সেখানে যেয়ে তোমরা কি করবা? সেখানে যে তোমরা মঙ্গল গ্রহে থেকে কোনো সংকেত আসছে কিনা সেই জিনিসটাও জানতে চাও। এবং পৃথিবী সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য তুমি প্রয়োজনে মাটি ফুঁড়ে নিচে চলে যাবা, প্রয়োজনে তুমি আকাশ ভেদ করে উপরে চলে যাবা। কি করবা? সারা পৃথিবীটাকে তুমি নিজের হাতের মুঠোর মধ্যে ভরে দেখতে চাও যে কি হচ্ছে এখানে। আমি তাহলে আবার পুরো কবিতাটা সম্পর্কে একটু বলি।
প্রথম থেকে বলি, থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। আমি আর এই স্বল্প জায়গার মধ্যে, আমার সংক্ষিপ্ত গণ্ডির মধ্যে আমি আর থাকবো না। আমি কি করব? আমি সারা দুনিয়াটাকে দেখতে চাই। মানুষ এই যে এক যুগ থেকে আরেক যুগে, এক সময় থেকে আরেক সময়ে কিভাবে বেঁচে আছে, কিভাবে পৃথিবী পরিবর্তিত হচ্ছে, কিভাবে দুনিয়া পরিবর্তিত হচ্ছে, কবি সেই জিনিসটা দেখতে চান। এক দেশ থেকে আরেক দেশে মানুষ কেন ছুটতেছে, কিভাবে ছুটতেছে, কেন বীর যারা সাহসী মানুষ তারা কেন মানে অভিযানে যে তারা কেন হচ্ছে দুঃসাহসিক কর্মকাণ্ড করতে যে নিজেদের জীবন হারাচ্ছে, তাদের মোটিভটা কি, উদ্দেশ্যটা কি, তারা কিসের আশায় এই যে মৃত্যুর যে কঠিন যন্ত্রণা, এই যন্ত্রণাটাকে তারা কেন গ্রহণ করতেছে। আবার বলছে যে কবি কি বলছে, এই যে মঙ্গল গ্রহে না, চাঁদে, সূর্য বলছে চাঁদে, মহাকাশযানে চড়ে চাঁদে যাওয়ার কথা বলছে। আবার বলছে কি করবে, তোমরা কবি কি বলছেন, আমরা মঙ্গল গ্রহে থেকে কোনো সংকেত আসছে কিনা, আমাদের পৃথিবীর মানুষের জন্য কোনো ইশারা পাঠানো হচ্ছে কিনা, সেই জিনিসটা আমরা শুনবো। দুনিয়া সম্পর্কে জানার জন্য আমি মাটির নিচে চলে যাইতে রাজি আছি, আবার আমি আকাশ পুরো উপরেও চলে যাইতে রাজি আছি। এরপরে আমি কি করব, আমি সারা দুনিয়াটাকে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে আমি দেখবো। তোমাদের এরকম সংকল্প আছে না, সারা দুনিয়া ঘুরে দেখা, পৃথিবীতে কোথায় কি হচ্ছে এগুলো আগ্রহ নিয়ে দেখা? তোমাদের অনেকের ইচ্ছা আছে, এটা আমি জানি। তো চলো আমরা এখন মেইন কবিতাটা পড়া শেষ, এখন আমরা বাকি পার্টগুলো দেখি। কবিতার মূল ভাব সম্পর্কে শুরুতেই চলো দেখি। কবিতার মূল ভাবটা কি? অসীম বিশ্বকে জানার কৌতূহল। কৌতূহল অসীম মানে কি? অসীম মানে হচ্ছে সীমানা নেই যার। মহাবিশ্বের কি সীমানা আছে বলো তো? সীমানা নেই যার। পৃথিবীর একটা সীমানা আছে, কিন্তু পৃথিবীর বাইরে কিন্তু আরো অনেক কিছু আছে এই মহাবিশ্বে, এবং মহাবিশ্বে ক্রমেই মহাবিশ্ব বড় হচ্ছে। তো মহাবিশ্বের আসলে সীমানা নেই। তো এই যে সীমানা নেই যার এরকম বিশ্বকে জানার কৌতূহল, কৌতূহল মানে হচ্ছে আগ্রহ। মানুষের কিন্তু সারা বিশ্ব সম্পর্কে জানার অনেক আগ্রহ। কিশোরেরও তাই। কিশোর হচ্ছে ভাইয়া তুমি নিজে, কিশোর হচ্ছে তুমি নিজে। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে। তাহলে বিশ্বের সকল কিছুকে কে জানতে চায়? কিশোর জানতে চায়। কিশোর জানতে চায়, আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে। রহস্য মানে কি? এমন জিনিস যেটা সম্পর্কে তুমি পুরোপুরি জানতে পারো নাই, এমন জিনিস যেটা তুমি পুরোপুরি জানতে পারো নাই। রহস্য জিনিসটা কি? আমি তোমাকে বলি, এই যে মনে করো চাঁদ, চাঁদ সম্পর্কে আমরা পুরোপুরি এখনো জানি না। তো চাঁদ জিনিসটা আমাদের কাছে একরকম রহস্য। রহস্য বলতে আমি তোমাকে একদম সহজ করে যদি বলতে পারি, পুরোপুরি পুরোপুরি যা এখনো উদ্ঘাটন করা যায়নি। মনে করো আমি তোমাকে বললাম এই জিনিস, এটা কি একটা রহস্য? না, আমার কাছে এটা রহস্য মনে হয় না, কারণ আমি জানি এটা কি দিয়ে বানানো হয়েছে, এটা কি ফাংশন করে, এটা কোথা থেকে আসছে, এটা দিয়ে আমি কি কাজ করি, সবই আমি জানি। তো আমার কাছে এই জিনিসটা রহস্য না। এখন ধরো ভাইয়া এই জিনিসটা আমি এখানে রেখে দিছি, ধরো ফর এক্সাম্পল এই জায়গাটাতে। তো এখন তুমি আসলা, তুমি এসে বুঝতেছো না যে ভাই এটা তো একটা এরকম ধরনের বোর্ড, এটার উপরে কেন কলম লাগবে, তুমি ধরো বুঝতেছো না। তো তোমার কাছে জিনিসটা ধরো রহস্য। আবার মনে করো চাঁদ, চাঁদ আমার কাছে অনেক বড় রহস্য, কারণ আমি চাঁদ সম্পর্কে বেশি কিছু জানি না। আবার মনে করো একজন মানুষ কেন অপরাধ করে, এই জিনিসটা আমার কাছে একটা রহস্য, কারণ মানুষ কেন অপরাধ করে ওটা আসলে কখনোই পুরোপুরি বোঝা সম্ভব না। আবার মনে করো পৃথিবীর মাটি কোথা থেকে আসলো, এই মাটিটা কোথা থেকে আসলো, তুমি কখনোই হয়তো পুরোপুরি বুঝে উঠতে পারবে না। এই জিনিসটা তোমার কাছে একটা রহস্য। তো আমরা এই সব যে অজানা রহস্য আছে, এই জিনিসগুলো আমরা উদ্ঘাটন করতে চাই, খুঁজে দেখতে চাই। সে কে? সে হচ্ছে কিশোর। তুমি বুঝতে চাও কেন মানুষ ছুটছে অসীমে, কেন মানুষ অসীম আকাশের দিকে ছুটতেছে, কেন মানুষ অতল গহ্বরের দিকে, নিচের দিকে কেন, মাটির দিকে কেন? অতল মানে হচ্ছে তল নেই যার। অতল মানে কি? তল নেই যার। বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে, এই জিনিসগুলো আমরা জানি না। অনায়াসে মানে হচ্ছে আয়াস ছাড়া, মানে একদম কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া। অনায়াসে মানে হচ্ছে দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, দ্বিধা দ্বন্দ্ব ছাড়া। আর অনায়াসে আরেকটা ইয়া হচ্ছে পরিশ্রম ছাড়া। হ্যাঁ, এখানে আসলে দ্বিধা দ্বন্দ্ব ছাড়া বুঝিয়েছে। এটা হচ্ছে আমাদের, এখানে হচ্ছে সঠিক উত্তরটা এটা, দ্বিধা দ্বন্দ্ব ছাড়া। বিপন্ন করে মানে হচ্ছে বিপদের মধ্যে ফেলে। কেন নিজেদের জীবনকে কোনো চিন্তা ভাবনা না করে কেন বিপদের মধ্যে তারা ফেলে দিতে পারে, কিভাবে তারা পারে, সে জানতে চায়। দুঃসাহসীরা কেন উঠছে, এই যে যাদের এত সাহস তারা কেন আকাশে উঠতেছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে
সে আর বন্ধ ঘরে বসে থাকবে না। প্রতিজ্ঞা করা মানে কি? সংকল্প করা, দৃঢ়ভাবে কোনো একটা কিছু চাওয়া, এটা হচ্ছে প্রতিজ্ঞা করা। সে আর ঘরে বসে থাকবে না, সেও পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখবে। এই যে পৃথিবীতে কত মানুষ আছে যারা তাদের জীবনটাকে এরকম কঠিন করে তুলছে নিজেরা নিজেরা। তো লেখক বা কিশোর তুমি যে, সে ভাবতেছে যে আমিও পৃথিবীটাকে এখন থেকে ঘুরে ঘুরে দেখবো, আমি আর বন্ধ ঘরের মধ্যে আটকা পড়ে থাকবো না। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করে বলি ও লিখি। চলো একটা একটা করে কাজ করি। সবার আগে কি? পাঠ থেকে খুঁজে বের করি সংকল্প, বন্ধ, যুগান্তর, দেশান্তর। আমি চলো একটু মার্ক করে দিই, সংকল্প, বন্ধ, যুগান্তর, দেশান্তর। সংকল্প মার্ক করা আছে, বদ্ধ, যুগান্তর কই? যুগান্তর, দেশান্তর, আর কি কি ছিল? বরণ, মরণ যন্ত্রণা, চন্দ্রলোক, অচিনপুর ফেরে। বরণ, মরণ যন্ত্রণা, এই যে বরণ একটা, মরণ যন্ত্রণা একটা, চন্দ্রালোক কই ছিল? চন্দ্রলোক, চন্দ্রলোক, আর কি ছিল? ভুলে গেছি আরেকটা। আচ্ছা দেখে আসি চলো। লাস্টেরটা ছিল ফেরে, বাট মাঝখানে একটা ভুলে গেলাম, অচিনপুর। চন্দ্রলোক, অচিনপুর, অচিনপুর ফেরে নাকি ফুরে ছিল বোধহয়, আর নাকি ফেরে ছিল? ফেরে ছিল তোমার ফর এক্সাম্পল। তাহলে আমরা সবগুলো শব্দ, প্রথম আমাদের যে টাস্কটা দিয়েছে, আমাদের যে প্রথম কাজ যেগুলো খুঁজে বের করা, এটা আমরা পেরেছি। এখন আসো আমরা অর্থ বলি, আসো আমরা অর্থ বলি এবং বাক্য তৈরি করি। আগে আমরা অর্থটা বলি, তারপরে বাক্য তৈরি করবো। সংকল্প মানে কি? সংকল্প মানে ভাইয়া, সংকল্প মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা। সংকল্প মানে দৃঢ় প্রতিজ্ঞা। সংকল্প অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা। বদ্ধ বা বন্ধ, এটা মানে হচ্ছে বদ্ধ, বদ্ধ মানে বন্ধ। যুগান্তর মানে হচ্ছে অন্য যুগ, যুগান্তর মানে হচ্ছে অন্য যুগ, যুগান্তর মানে হচ্ছে অন্য যুগ। যুগান্তর শব্দের অর্থ অন্য যুগ। দেশান্তর মানে হচ্ছে অন্য দেশ, দেশান্তর মানে অন্য দেশ। বরণ মানে হচ্ছে গ্রহণ, বরণ মানে গ্রহণ। মরণ যন্ত্রণা মানে হচ্ছে মৃত্যুর কষ্ট, মৃত্যুর কষ্ট। চন্দ্রলোক মানে হচ্ছে চাঁদের দেশ, চন্দ্রলোক মানে হচ্ছে চাঁদের দেশ, চন্দ্রলোক মানে হচ্ছে চাঁদের দেশ। অচিনপুর মানে হচ্ছে অচেনা স্থান, অচিনপুর মানে কি ভাইয়া? অচিনপুর মানে হচ্ছে অচেনা স্থান। ফেরে মানে হচ্ছে ভেদ করে বা ফাঁকা করে। কেন? তাহলে আমরা শব্দগুলোর অর্থ পর্যন্ত বলতে পারলাম, শব্দগুলোর অর্থ বলতে পারলাম। এখন আমাদের পরের যে কাজটা, সেটা হচ্ছে বাক্য তৈরি করা। ভাইয়া তোমরা কি এখান থেকে বাক্য কোনগুলো দিয়ে তৈরি করতে হবে ভাইয়া বলো তো আগে আমাকে। বাক্য তোমাকে তৈরি করতে হবে হচ্ছে এই শব্দটা দিয়ে, এইটা দিয়ে, এইটা দিয়ে, এই দিকের শব্দগুলো দিয়ে, এইগুলো দিয়ে না, কিন্তু তোমাকে বাক্য তৈরি করতে হবে এই পাশের যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে। আসো আমরা তৈরি করতে চেষ্টা করি। আমার সংকল্প, আমার সংকল্প কি ভাইয়া? ধরো তোমার সংকল্প তুমি একদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। আমার সংকল্প একজন গবেষক হব, আরো সহজ করে বললাম, আমার সংকল্প একজন গবেষক হব, একজন গবেষক হব। এটা ধরো মনে করো তোমার একটা সংকল্প। তোমার সংকল্প কি? তুমি জীবনে একজন গবেষক হতে চাও। দ্বিতীয়ত বদ্ধ বা বন্ধ, তুমি বললা বন্ধ জায়গায় শ্বাস নিতে পারি না। যেখানে জায়গা বন্ধ সেখানে তুমি শ্বাস নিতে পারো না, শ্বাস নিতে পারি না। বদ্ধ জায়গাতে আমি শ্বাস নিতে পারি না, তুমি চাইলে এভাবে বলতে পারো। আসো আমরা একইভাবে যেতে থাকি। যুগান্তর, অন্য যুগ। যুগান্তর নামে বাংলাদেশে একটা পত্রিকা আছে, খুবই বিখ্যাত একটা পত্রিকা, অনেক দিন ধরে চলতেছে, তোমরা হয়তো নাম শুনে থাকতে পারো। তো তুমি বলতে পারো যে আমার বাবা প্রতিদিন যুগান্তর পত্রিকা পড়েন, আমার বাবা প্রতিদিন যুগান্তর পড়েন। বা তুমি বলবা যুগান্তরে পৃথিবী পাল্টে যায়, মানে এক যুগ থেকে আরেক যুগে পৃথিবী বদলে যায়, পৃথিবী পাল্টে যাচ্ছে, পৃথিবী যুগান্তরে পাল্টে যাচ্ছে, পৃথিবী যুগান্তরে পাল্টে যাচ্ছে। দেশান্তর, দেশ দেশান্তর ঘুরে বেড়াতে চাই,
তুমি এটাকে বলতে পারো কি দেশ দেশ দেশান্তর, দেশ দেশান্তর ঘুরে বেড়ানো আমার শখ। ধরো তোমার শখ হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ানো। বরণ মানে হচ্ছে গ্রহণ। অতিথিকে, অতিথি যে গেস্ট মেহমান যে আসে, অতিথিকে বরণ করতে হয়, অতিথিকে গ্রহণ করতে হয়। বাসায় যখন আসে তখন আমরা গেটে দাঁড়ায় বলি যে আরে ভাই আমাদের বাসায় আসছেন, আরে আসেন আসেন, খুবই ভালো লাগতেছে, আসেন থাকেন। এই যে এটা হচ্ছে বরণ করা, গ্রহণ করা। মরণ যন্ত্রণা, মৃত্যুর কষ্ট। আমি আর সবগুলো না আচ্ছা লিখি, তোমরা অনেক বাচ্চা, আমার মনে হয় যে তোমাদের সাথে একটু অনেক ইন্টারাকশন করতে আমারও বেশ ভালো লাগছে। যদি মুখোমুখি দেখা হতো আরো ভালো লাগতো। মরণ যন্ত্রণা মানে হচ্ছে মৃত্যুর কষ্ট। মরণ যন্ত্রণা মানে হচ্ছে মৃত্যুর কষ্ট। তো এটাকে আমরা কি বলতে পারি? মরণ যন্ত্রণা কেউ চায় না। মরণ যন্ত্রণা কেউ কেউ কি মৃত্যুর কষ্টটা নিতে চায় বলো তো ভাইয়া? কেউই মৃত্যুর কষ্ট নিতে চায় না। চন্দ্রলোক মানে হচ্ছে চাঁদের দেশ, চন্দ্রলোকে যেতে চায়। তুমি বলো যে চন্দ্রলোকে যেতে চাই, তুমি যেতে চাও। চ আকার রস্বই। অচিনপুর, অচিনপুর, অচিনপুর রহস্যময়। অচিনপুর রহস্যময় কেন? কারণ সেই জায়গাটা আমরা চিনি না, আমরা জানি না, তাহলে সেই জন্য এই জায়গাটা নিয়ে রহস্য। আবার কি ফেরে মানে হচ্ছে ভেদ করে বা ফাঁকা করে। তুমি বলতে পারো যে মাটি ফেরে, ফেরে চারা বের হয়। বানান ভুল হয়েছে। গাছের যে চারা এটা মাটি ফেরে বের হয়। সো আমাদের এগুলো এরকম ভাবে তোমাকে যে এগুলোই লিখতে হবে ব্যাপারটা একেবারেই এরকম না। তুমি চাইলে নিজের জায়গা থেকে তোমার মাথায় যেই বাক্য লিখতে মন চায় তুমি চাইলে সেই বাক্যটাই লিখতে পারো। আমার তরফ থেকে বা কোনো টিচারের তরফ থেকে কখনোই কোনো জোর জুলুম থাকবে না যে বইয়ে যেটা লেখা আছে বা আমি তোমাকে যেটা পড়িয়েছি তোমাকে সেটাই লিখতে হবে, এরকম কোনো ব্যাপার নাই, এরকম কোনো ব্যাপার নাই। এখন দেখো আমাদেরকে আরো কিছু শব্দ দিয়েছে, শব্দগুলোর অর্থ লিখি ও বাক্য তৈরি করি। সংকল্প, বদ্ধ, আর কি দেশান্তর, এগুলো আমরা কেবলই লিখলাম। দেখো সংকল্প মানে দৃঢ় প্রতিজ্ঞা, বদ্ধ মানে বন্ধ, দেশান্তর মানে অন্য দেশ। বাক্যগুলো রচনা করেছি। নতুন আরেকটা শব্দ এসেছে, সেটা কি ইঙ্গিত। ইঙ্গিত মানে হচ্ছে ভাইয়া ইশারা। ইঙ্গিত মানে কি? ইঙ্গিত মানে হচ্ছে ইশারা, ইশারা বা সংকেত। ইঙ্গিত মানে হচ্ছে ইশারা বা সংকেত। আচ্ছা, এটার বাক্য রচনা আমি যদি করি, আমরা বলতে পারি যে মুখে মুখে না বলে আমরা ইঙ্গিত করতে পারি। মুখে না বলেও আমরা ইঙ্গিত করতে পারি। ইঙ্গিত করতে। একটা থাপ্পড় দিব, ধরো আমি তোমাকে বললাম এটা একটা কথা যে একটা থাপ্পড় দিব, এটা ধরো আমি মুখে বললাম, তুমি বুঝলা। আবার আমি যদি বলি এটার মানে কি, এটার মানেও একটা থাপ্পড় দিব। তো এই জিনিসটা হচ্ছে একটা ইঙ্গিত, বুঝতে পারছো না? তো ইঙ্গিত মানে হচ্ছে কোনো রকম ইশারা, সংকেত, ভাষা, যেটা তোমাকে কথা বলেই প্রকাশ করতে হবে, ব্যাপারটা এরকম না। আমি তোমাকে মুখেও বলতে পারি একটা থাপ্পড় দিব, সরি কেউ ভয় পেও না, আমি অনেক চিল্লাই হয়তো বলতেছি, এক্সট্রিমলি সরি। তো এটা একটা জিনিস হতে পারে। আবার ধরো আমি বললাম যে এটা মানে তুমি বুঝবা যে এটা মানে হচ্ছে একটা থাপ্পড় দেওয়া, যেটা ভয় দেখাচ্ছে, আমি তোমাকে একটা গালে একটা চড় দিয়ে দিব। তো এটা হচ্ছে ইশারা বা ইঙ্গিত। তো এই জন্য বললাম যে মুখে না বলেও আমরা ইঙ্গিত করতে পারি। আসো আগায় আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। এই উত্তরগুলো আমরা প্রত্যেকটার জন্য আমি তোমাকে কবিতাতে নিয়ে যাব, কবিতা থেকে আমরা খুঁজে বের করবো উত্তরটা। দেখো প্রশ্ন কি, প্রথম প্রশ্ন, কবি বদ্ধ ঘরে থাকতে চান না কেন? আমরা একদম প্রথম মানে সেকেন্ড লাইনে আমরা দেখেছিলাম যে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎ। আমি তোমাকে দেখাই নিয়ে আসি, চলো দেখবো এবার জগৎটাকে। তাহলে কবি বদ্ধ ঘরে কেন থাকতে চান না? কবি জগৎটাকে দেখতে চান বলে। কেন থাকতে চান না? জগৎটাকে দেখতে চান বলে, দেখতে চান বলে। কবি পুরো জগৎটাকে ঘুরে দেখতে চান বলে বদ্ধ ঘরে থাকতে চান না। ডান। পরেরটা দেখো,
যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝানো হয়েছে বলতো? পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে মানুষের জীবন চলছে। পৃথিবীর পরিবর্তন হচ্ছে কিন্তু মানুষের জীবন চলছে। আমি লিখে দিই, পৃথিবীর ক্রমাগত দিন পরিবর্তনের সাথে সাথে মানুষ খাপ খাইয়ে চলছেই। ওকে, দেখ, চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায় বলতো? চন্দ্রলোকের অচিনপুরে কারা? চল আমি তোমাকে দেখাই চন্দ্রলোকের অচিনপুরে। আমি তোমাকে প্রত্যেকটাতেই নিয়ে যেতে চেয়েছিলাম, ভুলে গেছি মাঝখানে একটা। দেখো কোথায় ছিল, এই যে হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। চন্দ্রলোকের অচিনপুরে কে যেতে চায় বলতো? এখানে কিন্তু কবিতাতে তোমাকে ডিরেক্ট ভাবে বলে নাই। চন্দ্রলোকের অচিনপুরে তুমি যেতে চাও, তোমার মতো কিশোরেরা যেতে চায়, যারা সংকল্প আছে যাদের, তারাও যেতে চায়, সবাই কিন্তু যেতে চায়। তাহলে যারা ধরো যাদের কৌতূহল, যারা সংকল্প, তার মানে যাদের সংকল্প আছে, যারা কৌতূহলী, এরকম মানুষেরা কিন্তু চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়। তো সাধারণত এরকম মানুষজন কারা? তোমরা যারা এখনো ছোট আছো, তোমরা অনেক স্বপ্ন দেখতে পছন্দ করো। মনে করো ধরো আমি স্বপ্ন দেখলাম যে আমি ক্রিকেটার হব। এখন ভাইয়া তুমি আমাকে দেখে বলো, আমার বয়স হয়ে গেছে 30 বছর, এখনো হয়নি মানে কাছাকাছি আর কি। তো আমার বয়স হয়ে গেছে 30 বছর, এখন যদি আমি ক্রিকেট খেলাটা স্টার্ট করি, তো এখন কি আমাকে দিয়ে আর ওই ক্রিকেট খেলাটা তুমি যেরকম ভাবে শিখতে পারবে আমাকে দিয়ে হবে? হবে না। তো সংকল্প করার বয়স আসলে তোমাদের আছে, আমাদের কিন্তু এখন আর সংকল্প করবার বয়স নেই। তাহলে আছে, এখনো আছে, বাট বেশি সংকল্প হচ্ছে তোমাদের। তাহলে এটার উত্তর মানে আমি কিন্তু তোমাকে সবগুলো সংক্ষেপে লিখে দিচ্ছি, তুমি আরেকটু বিস্তারিত লিখবে। যে কবি বদ্ধ ঘরে বসে থাকতে চান না কেন? তুমি বলবা যে সংকল্প কবিতায় কবি বলেছেন তিনি সারা জগৎটাকে ঘুরে ঘুরে দেখতে চান, এবং ঘুরে ঘুরে কি দেখতে চান? তিনি প্রয়োজনে আকাশ ফুঁড়ে বের হয়ে যাবেন, পাতাল ফুঁড়ে ফেরে মাটির নিচে চলে যাবেন, এগুলো বিস্তারিত একটু একটু বলবো। কিন্তু মেইন উত্তরটা হচ্ছে তিনি জগৎটাকে দেখতে চান বলে। চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চাই? যারা কৌতূহলী, যারা দুঃসাহসী, আর একটা শব্দ, কৌতূহলী যারা দুঃসাহসী তারা যেতে চায়। কৌতূহলী আর দুঃসাহসী মানুষেরা চন্দ্রলোকের অচিনপুরে যেতে চায়। কবি হাতের মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চান? চলো তো আমরা একদম দেখাই নিয়ে আসি তোমাকে কি দেখতে চান, কেন দেখতে চান। এটা তো ডিরেক্ট বলা নাই কবিতার মধ্যে, কিন্তু তুমি পাবা। দেখো, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। তাহলে কথাটা কি? কবি হাতের মুঠোয় পুরে কি দেখতে চান? বিশ্ব জগৎকে কবি হাতের মুঠোয় পুরে দেখতে চান। কি কি তাহলে কি এটা হবে হচ্ছে বিশ্ব জগৎ, মানে সারা পৃথিবীটাকে বিশ্বজগৎ। কেন দেখতে চান? প্রথমত জানার উদ্দেশ্যে, দেখো জানার জন্য, জানার উদ্দেশ্যে দেখতে চান, জানার উদ্দেশ্যে দেখতে চান। আর কি? রহস্য ভেদ করার উদ্দেশ্যে, রহস্য ভেদ করার উদ্দেশ্যে, করার জন্য। আবার কি উদ্দেশ্য আছে? কেন আরেকটা কারণ ধরো হতে পারে কি? নতুন কিছু, নতুন কিছু আবিষ্কারের নেশায়, নতুন কিছু আবিষ্কারের নেশায়। কবি কিন্তু নতুন কিছু আবিষ্কারের নেশায়ও এগুলো দেখতে চান, বিশ্বজগৎ নিজের হাতের মুঠোয় দেখতে চান। সো এটা আমাদের শেষ প্রশ্নগুলো, তাহলে আমরা শেষ করলাম, প্রশ্নগুলো শেষ। এটা খুব কঠিন না, খুবই সহজ প্রশ্ন ছিল। এখন চলো আমরা হচ্ছে এখানে দেখি, এটা দেখি কি বলেছে আমাদেরকে। ক্রিয়াপদের সাধু ও চলিত রূপ শিখি। ভাইয়া তোমরা কি ক্রিয়াপদ চিনো? আগে চলো আমরা ক্রিয়াপদ জিনিসটা চিনি। ক্রিয়াপদ কি? ধরো আমি স্কুলে যাই, আমি না, ধরো অমিত স্কুলে যায়, অমিত স্কুলে যায়। তাহলে এই বাক্যে কার সম্পর্কে কথা বলা হচ্ছে ভাইয়া বলো তো? কার সম্পর্কে বলা হচ্ছে? অমিত সম্পর্কে। অমিতের সম্পর্কে আমরা কথা বলছি। এখন অমিতের সাথে যা হয়, অমিত যা করে, সেটা হচ্ছে ওই বাক্যের ক্রিয়াপদ। তাহলে অমিত কি করে, মানে অমিতের যে কাজ, অমিত কি করছে? অমিত হচ্ছে যাচ্ছে। তাহলে এখানে ক্রিয়াপদটা কি? এই যে যায়, এটা হচ্ছে একটা ক্রিয়াপদ, এটা হচ্ছে যায় একটা ক্রিয়াপদ। আমি যদি বলি যে আমি ছবি আঁকবো, আমি যদি বলি যে আমি ছবি আঁকবো, তাহলে আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে আঁকা। তাহলে ওই যে আঁকবো, ওইটা হচ্ছে ক্রিয়াপদ। আমি যদি বলি যে রনি ঘুরছে, তাহলে ঘোরাটা হচ্ছে
ক্রিয়াপদ। আমি যদি বলি যে তার মা মরে গেছে বা তার মা মরছে, তাহলে তুমি বলবা যে মরছে, এটা হচ্ছে ক্রিয়াপদ, মানে কাজ। ক্রিয়াপদ জিনিসটা কি? কাজ। ক্রিয়াপদ জিনিসটা কি তাহলে হবে ভাইয়া? ক্রিয়াপদ হবে কাজ, যার সম্পর্কে আমরা কথা বলছি তার কাজ। আচ্ছা, এখন চলো এই সাধু আর চলিত রূপ সম্পর্কে কি তোমরা জানো? সাধু আর চলিত রূপ, প্রত্যেকটা ভাষা লেখার নানান ধরনের উপায় থাকে না। যেমন ধরো আমি কথা বলি, এটা একটা উপায়, লিখি, এটা একটা উপায়। আমি ধরো কথা বলার সময় এভাবে বলতে পারি যে আজ আমি অফিসে এসেছি। আবার আমি এভাবে বলতে পারি অদ্য আমি আমার কর্মস্থলে আসিয়াছি। অদ্য অফিসের বদলে বলছি কর্মস্থল, এসেছি কি আমি বলছি আসিয়াছি। তাহলে এই যে শব্দগুলোকে আমি পরিবর্তন করছি নানান রকম উপায়ে, এগুলো হচ্ছে আমরা বলি রীতি। এগুলোকে আমরা বলি দেখো রীতি বা রূপ, রীতি বা রূপ। ধরো তুমি ইংরেজিতেও শুনেছো না যে একটা ব্রিটিশ একটা উপায় আছে, আবার একটা আমেরিকান একটা উপায় আছে। ব্রিটিশ অ্যাকসেন্ট আমরা বলি, আমেরিকান অ্যাকসেন্ট বলি। আমরা বলি যে হচ্ছে ব্রিটিশ স্পেলিং, আবার বলি আমরা আমেরিকান স্পেলিং। তো ইংরেজিতে যেরকম আছে বাংলাতেও এরকম ভাবে আছে এবং অনেক প্রবলভাবেই আছে। লেখার একটা রূপ, বলার আরেকটা রূপ। আবার ধরো আমি আরেকটা উপায় কি আছে, সাধুচরিত, এটা তো আমি তোমাকে বলছি। আরেকটা জিনিস যেটা হতে পারে, তোমার এলাকায় ধরো একরকম ভাবে বলে আমার দুইটা ছেলে, আমার মোর দুইখান সাওয়াল, মোর দুইখান সাওয়াল। তো এটা দেখো এলাকা ভেদে এক এক জায়গাতে এক এক রকম ভাবে বলা হচ্ছে। তো খুব স্ট্রাকচার্ড একটা ভালো একটা রূপ আছে, সেটা হচ্ছে একটা চলিত রূপ আর একটা হচ্ছে সাধু রূপ। তো সাধু রূপ আমরা মুখে বলি না, সাধু রূপ আমরা মুখে বলি না, সাধু রূপে আমরা শুধু লিখি। আর চলিত রূপে আমরা বলতেও পারি, লিখতেও পারি। তো দেখো আসলে আমরা একটু ক্রিয়াপদগুলো দেখি। চলিত রূপে কি? আঁকবো। আঁকবো মানে হচ্ছে ড্রয়িং করবো। যে দেখো আঁকবো, এটার উপর একটা চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দুটা একটু খেয়াল রেখো। তো এটাকে যখন আমরা সাধু রূপে পরিণত করি আমরা বলি আঁকিবো, আঁকিবো। আবার ছুটছে, ছুটিতেছে, সাধুতে আমরা যে বলবো ছুটিতেছে, আমরা এটাকে বলবো ছুটিতেছে। দেখবো, চলিত রূপে যদি আমি বলি দেখবো, ওইটাকে আমি সাধু রূপে যে বলছি দেখিব, দেখিব। আমি যদি তোমাকে চলিত রূপে বলি ঘুরছে, সাধুরূপে তোমাকে যে বলবো ঘুরিতেছে, সাধুরূপে আমি তোমাকে যে বলবো ঘুরিতেছে। আমি যদি বলি চলছে চলিত রূপে, আমি সাধুরূপে তোমাকে যে বলবো চলিতেছে। আমি যদি তোমাকে বলি চলিত রূপে মরছে, সাধুরূপে তোমাকে বলবো মরিতেছে। আমি যদি তোমাকে বলি করব, সাধুরূপে আমি তোমাকে বলবো করিব, করিব। আমি যদি তোমাকে বলি করতো, তুমি সাধু রূপে বলবা করিত। আমি যদি তোমাকে ধরো বললাম যে হচ্ছে করছো, তুমি বলবা করিতেছো, করিতেছো। এখানে এগুলো কেন আছে? কারণ এগুলো দেখো সবগুলো হচ্ছে তোমার কবিতার মধ্যে ছিল। আমি তোমাকে চলো একটু দেখাই নিয়ে আসি এই ক্রিয়াপদগুলো। থাকবো নাকো বদ্ধ ঘরে, এটাকে যদি আমি এখন পরিবর্তন করতাম কোথায়, আমি যদি এটাকে পরিবর্তন, আমি এখানে ডুপ্লিকেট করা যায়? হ্যাঁ, ডুপ্লিকেট করা যায়। এটাকে আমরা একটু ডুপ্লিকেট করি। চলো আমি তোমাকে এখান থেকে একটা করে কপি এখানে নিয়ে যাই, আমার বুঝাইতে সুবিধা হবে। চলো আমি তোমাকে বুঝাইতে সব সুবিধা হবে। এই যে এখানে রাখতেছি একটা, আর এখান থেকেও আমি আরেকটা নিচে নিয়ে যাই। দেখো সামনে দেখি, এটা কি? থাকবো নাকো বদ্ধ ঘরে, এটাকে যদি আমি বলতাম থাকিব নাকো বদ্ধ ঘরে, দেখিব এবার জগৎটাকে কেমন করে ঘুরিতেছে মানুষ, কেমন করে ঘুরিতেছে মানুষ, বা কেমন করিয়া, এটা করে না, এটা হবে কেমন করিয়া ঘুরিতেছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হইতে দেশে দেশান্তরে ছুটিতেছে তারা, ছুটিতেছে তাহারা, ছুটিতেছে তাহারা। থাকিব নাকো বদ্ধ ঘরে, দেখিব এবারে জগৎটাকে কেমন করিয়া ঘুরিতেছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হইতে দেশ দেশান্তরে ছুটিতেছে তাহারা কেমন করিয়া, দেশ করিয়া, এটা হবে করিয়া। হ্যাঁ, আবার আচ্ছা, কিসের নেশায় কেমন করিয়া, কিসের নেশায় কেমন করিয়া মরিতেছে যে বীর, মরিতেছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করিতেছে তাহারা, করিতেছে তাহারা বরণ মরণ যন্ত্রণাকে। তাহলে আমরা যদি এটাকে, কবি কাজী নজরুল ইসলাম এই কবিতাটাকে চলিত ভাষায় লিখেছেন, আমরা যদি এটাকে সাধু ভাষায় লিখি তাহলে এই পর্যন্ত কি দাঁড়াবে দেখো, থাকিব নাকো বদ্ধ ঘরে, দেখিব এবারে জগৎটাকে কেমন করিয়া ঘুরিতেছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হইতে দেশ দেশান্তরে ছুটিতেছে তাহারা কেমন করিয়া, কিসের নেশায় কেমন করিয়া
মরিতেছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করিতেছে তাহারা বরণ মরণ যন্ত্রণাকে। মিলতেছে না দেখো। তাহলে এই কবিতাটার জন্য কিন্তু চলিত রীতিটাই ঠিক ছিল। সাধু রীতিতে আমরা বাকিটাও করে দেখি। হাউই চড়িয়া চাই যেতেকে চন্দ্রলোকের অচিনপুরে, শুনিব আমি ইঙ্গিত কোন মঙ্গল হইতে আসিতেছে আসিতেছে উড়িয়া, মঙ্গল হইতে আসিতেছে উড়িয়া। পাতাল ফাড়িয়া নামিব নিচে, উঠিব আবার আকাশ ফুরিয়া, বিশ্বজগতে দেখিব আমি আপন হাতের মুঠোই পুড়িয়া। তাহলে কি দাঁড়ালো? আবার হাউই চড়িয়া চাই যেতেকে চন্দ্রলোকের অচিনপুরে, শুনিব আমি ইঙ্গিত কোন মঙ্গল হইতে আসিতেছে উড়িয়া। পাতাল ফাড়িয়া নামিব নিচে, উঠিব আবার আকাশ ফুরিয়া, বিশ্বজগতে দেখিব আমি আপন হাতের মুঠোই পুড়িয়া। দেখো এখন আর কবিতাটা কিন্তু সুন্দর লাগছে না। তো এই কবিতার জন্য উপযুক্ত উপায় কিন্তু কোন রূপটা ছিল? উপযুক্ত উপায় কিন্তু এই চলিত রূপটাই ছিল। তাহলে একটু আশা করি তুমি শব্দগুলোর সাথে পরিচিত হইছো, যে কোনগুলো সাধু আর কোনগুলো চলিত, কোনগুলো সাধু কোনগুলো চলিত। সো আমাদের এটা আসলে খুব দরকারি কিছু না, বাট সাধু চলিত রূপান্তরটা তোমাকে জানতে হবে, পরীক্ষায় কাজে লাগতে পারে। এখন চলো আমরা ক্রিয়ার কাল। তোমরা ইংরেজিতে কি ভাইয়া টেন্স সম্পর্কে শুনেছো? টেন্স, যে একটা কাজ, আমি যে কাজটা করছি এই কাজটা কখন হচ্ছে। দেখো তো আমরা এখানে যদি একটু যাই, যে দেখো আঁকবো, আঁকবো কি আমি এখন আঁকতেছি? আমি কি এঁকে ফেলছি? না, আমি সামনে আঁকবো, ওটা এখনো হয় নাই, ওটা আমি করতেছিও না, ওটা আমি ভবিষ্যতে করব। তাহলে এই যে আঁকবো, এটা কি? এটা হচ্ছে ভবিষ্যৎ। এটা কি ভাইয়া? এটা হচ্ছে ভবিষ্যৎ। এটা হচ্ছে ভবিষ্যৎ। আচ্ছা, এটা হচ্ছে ভবিষ্যৎ। আবার ছুটছে মানে এখন ছুটতেছে, তার মানে এটা বর্তমান, এটা এখনই হচ্ছে। তাহলে যেটা এখন হচ্ছে সেটাকে আমরা বলবো সেটা হচ্ছে বর্তমান, সেটা হচ্ছে বর্তমান। আবার যদি আমি বলি দেখবো, ওটা আমি সামনে দেখবো, এখনো দেখি নাই, ওটা হচ্ছে হবে ভবিষ্যৎ। আচ্ছা সরি, ভবিষ্যৎ, বর্তমান, ভবিষ্যৎ। আচ্ছা দেখো, আসছে মানে এটা এখনই হচ্ছে, এটা হবে বর্তমান। আমি যদি বলি ঘুরছে, এটাও বর্তমান। আমি যদি বলি চলছে, এটাও বর্তমান। মরছে, এটাও হবে বর্তমান। করব, এটা হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ। আমি যদি বলি করছো মানে তুমি এখন করতেছো, এটা হচ্ছে বর্তমান। কিন্তু আমি যদি ভাইয়া তোমাকে বলি এটা তারা করতো, এটা তারা আগে করতো, এখন আর করে না, করতো এটা আগে, সে সেটা করেছে সেটা আগে, সেটা করেছিল এগুলো সব আগে, তাহলে এই জিনিসগুলোকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অতীত। তাহলে কাল হচ্ছে 3 রকম, তোমরা একটু জেনে নাও ভাইয়া। কাল 3 প্রকার। কাল কত প্রকার? কাল হচ্ছে 3 প্রকার। কাল কত প্রকার ভাইয়া? কাল হচ্ছে 3 প্রকার। আমি একটু এখানে যুক্ত করি, কাল বা ক্রিয়ার কাল। ক্রিয়া মানে হচ্ছে ক্রিয়াপদ, মানে কাজের সময়। ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল আমি যদি এটা তোমাকে সহজ করে বলি, এটা মানে হচ্ছে কাজের সময়। কাজের সময় কত প্রকার ভাইয়া? কাজের সময় হচ্ছে 3 প্রকার। কাজের সময় কত? আমি চলো এখানে তোমাকে আলাদা আলাদা করে লিখে দেই। কাজের সময় কত ভাইয়া? কাজের সময় 3 প্রকার। কাজের সময় কত? কাজের সময় 3 প্রকার। ওকে, কাজের সময় হচ্ছে 3 প্রকার। প্রথমটা আমি যদি তোমাকে বলি বর্তমান, যেটা এখন হচ্ছে, বর্তমান যেটা এখন। বর্তমান মানে হচ্ছে এখন, কাজটা যদি এখন হয়, এখন হচ্ছে, এখন যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো বর্তমান। আমি এটাকে বলবো বর্তমান। আর এটা যদি অতীত, অতীত কখন হবে? যখন কাজটা আগেই হয়ে গেছে। অতীত কখন হয়ে গেছে? আগেই, আগেই যদি হয়ে যায়, আগেই হয়ে গেছে, সেটাকে আমি বলবো অতীত। আর যদি এটা এখনো হয় না, এটা সামনে হবে, বর্তমান কি? বর্তমান সামনে হবে, বর্তমান বলছি, ভবিষ্যৎ, সরি। ভবিষ্যৎকাল কখন? ভবিষ্যৎকাল হচ্ছে যেটা এখনো হয় নাই, যেটা সামনে হবে, ভবিষ্যতে হবে নাকি, মানে সামনে হবে, পরে হবে। আমি তোমাকে আরো সহজ করে লিখি, পরে হবে। তাহলে কাল 3 প্রকার। কাজের সময় কয়টা? একটা হচ্ছে আগে হয়ে গেছে, একটা হচ্ছে এখন হচ্ছে, আর একটা হচ্ছে সামনে হবে। সহজ কথা। এখন চলো আমরা দেখি। আমি কাজটি করি, আমি কাজটি করি, আমি কাজটি করি মানে এটা হচ্ছে আমি এখন করছি, এটা আমি কাজটা এখন করছি, তার মানে এটা হচ্ছে বর্তমান কাল, এটা হচ্ছে হবে বর্তমান কাল। কাজটা যেহেতু আমি এখন করছি, এটা হবে হচ্ছে বর্তমান কাল। আবার আমি কাজটি করেছিলাম, এটা দেখো আমি আগেই করেছিলাম, এটা আমি এখন করতেছি না, সামনেও করব না, কাজটা আমি আগেই করেছিলাম, এটা হবে অতীতকাল। কাজটি যদি আমি আগেই করে থাকি সেটা হবে অতীতকাল। আর আমি কাজটি করব, এটা হচ্ছে ভবিষ্যৎ, এটা আমি এখনো করি না, এটা আমার সামনে করবো, এটা হবে তাহলে ভাইয়া কি? এটা হবে ভবিষ্যৎ। তাহলে উপরের বাক্যগুলো একটু দেখো, ব্যবহৃত করি, করেছিলাম,
করব, এগুলো দেখো একই ক্রিয়াপদ, সবগুলো কিন্তু করা, কাজটা হচ্ছে করা, কিন্তু এগুলো এক একটা দেখতে আলাদা। ক্রিয়াপদটার বিভিন্ন রূপ, রূপ মানে আলাদা আলাদা চেহারা, রূপ মানে হচ্ছে চেহারা, আলাদা আলাদা চেহারা, সবাই কিন্তু আসলে একই, সবাই আসলে একই। আমি আজকে এই কালো পাঞ্জাবি পরে আসছি, আগামীকাল আমি সাদা পাঞ্জাবি পরে আসবো, তারপর দিন লাল পরে আসবো, তারপর তুমি যদি বলো নীলও পরে আসবো, তুমি যে আমাকে তো এটা হচ্ছে রূপ। তো রূপ জিনিসটা কি? রূপ হচ্ছে পরিবর্তিত হতে পারে, কিন্তু মূল জিনিসটা কিন্তু করা। তো দেখো, যে সময় ক্রিয়া বা কাজটা সম্পন্ন হয় সেটাকে বলে ক্রিয়ার কাল, যেটা আমি তোমাকে কেবলই বললাম। ক্রিয়ার কাল জিনিসটা কি? কাজের সময়, যখন কাজটা হচ্ছে। তাহলে আমি কাজটি করি মানে কাজটা আমি এখন করতেছি, তার মানে এটা বর্তমানে হচ্ছে। আবার আমি কাজটা করেছিলাম, আগে করছিলাম, অতীতকালে করেছিলাম। আবার আমি যদি তোমাকে বলি আমি কাজটা করব, মানে আমি কাজটা সামনে করব, কাজটা আমি ভবিষ্যতে করব, সেটা হবে কি? ভবিষ্যৎকাল। আশা করি যে তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পেরেছো যে আমি কাজটা করি, আমি কাজটি করেছিলাম, আর আমি কাজটি করব। এখন আমি তোমাকে আরেকটা কাজ দিই, হোমওয়ার্ক। এটা হচ্ছে হোমওয়ার্ক, তোমরা অবশ্যই এটা আমাদের গ্রুপে পোস্ট করবা, গ্রুপে পোস্ট করে আমাকে মেনশন করবা। আমার নাম হচ্ছে, দেখো শুরুতে লিখে দিয়েছি, আমার নাম হচ্ছে মাহমুদ খালিদ। দেখো যেখানে লেখা আছে মাহমুদ খালিদ, হ্যাঁ বানানো ঠিক আছে। এই জায়গাতে তুমি আমাকে মেনশন করে দিও, তোমার বাবা মায়ের হেল্প নিতে পারো, বা বড় ভাই বোন থাকলে তাদের। আমি তোমাকে দেখে দিব যে তোমার উত্তর ঠিক আছে কিনা, আমি তো দেখে দিব যে তোমার উত্তর ঠিক আছে কিনা। বাড়ির কাজ আমি লিখে দিই এখানে, বাড়ির কাজ। বাড়ির কাজটা কি? ক্রিয়ার কাল চিহ্নিত করো, ক্রিয়ার কাল চিহ্নিত। তোমাকে বাড়ির কাজ দিচ্ছি ভাই, এটা অবশ্যই করতে হবে। বাড়ির কাজটা আমি আবার লিখে দিই এখন। 1, আমি বাড়ির কাজ করছি। 2, আমি বাড়ির কাজ করব। 3, আমি বাড়ির কাজ করেছিলাম, করেছি, আচ্ছা করেছি, এগুলো হলো। তাহলে 3টা বাক্য আমি তোমাকে দিলাম, আমি বাড়ির কাজ করেছি, আমি বাড়ির কাজ করব, আর আমি বাড়ির কাজ, আচ্ছা এখানে করছি, করব, করেছি, এর মধ্যে কোনটা কোন কাল, কোনটা কোন কাল, কোনটা কোন কাল তোমাকে এখানে লিখে এটা আমাকে অবশ্যই ছবি তুলে পাঠাতে হবে। এটা তোমার হোমওয়ার্ক হিসেবে থাকছে। চলো আমরা এখানে আরো দেখি। নিচের বাক্যের ক্রিয়াপদ শব্দগুলোর নিচে দাগ দিই। এখন চলো আমরা ক্রিয়াপদ চিনতে পারি কিনা চলো একটু দেখি। ক্রিয়াপদ চিনতে পারি কিনা সেটা আমরা একটু দেখি। ক্রিয়াপদ চিনতে পারি কিনা আমরা চলো একটু দেখি। দাগ দিব, আমাদেরকে বলছে দাগ দিতে। দেখো, আমি বড় হয়ে মানুষের জন্য কাজ করতে চাই। দেখো, বড় হওয়া এটা একটা কাজ, আবার আমি কাজ করতে চাই এটা আরেকটা কাজ। আমি আমার দক্ষতা অন্যের উপকারে ব্যবহার করি, তাহলে যে করি এটা একটা কাজ, মানে এটা তোমার একটা ক্রিয়াপদ। কামাল বর্ষাকালে তার গ্রামে গাছ লাগাবে, লাগাবে, লাগাবে। তরুণ চিকিৎসক হবে, দেখো তরুণ চিকিৎসক হবে আর মানুষকে চিকিৎসা সেবা দেবে। তাই আমরা অনেকগুলো ক্রিয়াপদ পেলাম, 1, 2, 3, 4, 5, 6টা ক্রিয়াপদ। এই কাজটা তাহলে শেষ। ক্রিয়াপদ আমরা এখন চিহ্নিত করতে পারছি। ভাই তুমি কি ক্রিয়াপদ চিহ্নিত করতে পারছো? ক্রিয়াপদ কি? আমি তোমাকে চলো মনে করাই নিয়ে আসি। ক্রিয়াপদ কি? ক্রিয়াপদ হচ্ছে কাজ। কোথায় লিখছিলাম ভুলে গেছি, হাই হাই কোথায় গেল? এই যে এখানে দেখো, এই যে অমিত স্কুলে যায়, এই যে যাওয়া, এই জিনিসটা হচ্ছে তার কাজ। আবার আমি কিছু করব, আমি কিছু আঁকবো, আমি ছুটবো, দেখবো, যাবো, ঘুমাবো, এই জিনিসগুলো হচ্ছে কাজ। তাহলে কাজকে আমরা বলছি ক্রিয়াপদ, যে কাজ হচ্ছে সেটাকে আমরা বলছি ক্রিয়াপদ। তো চলো আমরা কই ছিলাম? এখানে না, এখানে না, আমরা ছিলাম এখানে। নেক্সট, নিচের ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদগুলোকে বর্তমান ও অতীত কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করি। দেখো, এগুলো দেখো সব ভবিষ্যৎ কালবাচক। কেন? থাকবো, সামনে থাকবো, দেখবো, সামনে দেখবো, শুনবো, সামনে শুনবো, খাবো, সামনে খাবো, মানে এখনো খাই নাই, তো এই সবগুলো কাজ দেখো সামনে করব, এখনো করি নাই। এই জন্য এগুলো সবগুলো হচ্ছে ভবিষ্যৎ কালবাচক, এগুলো সবাই হচ্ছে ভবিষ্যৎ কালবাচক, এগুলো হচ্ছে ভবিষ্যৎ কালবাচক। আর আমাদেরকে কি বললো? এই শব্দগুলোকে প্রথমত বর্তমান, আর তারপরে আবার আমাদেরকে বলছে কি অতীতকালে রূপান্তর করতে। এগুলোকে আমাদেরকে আবার বলছে বর্তমানে আর অতীতকালে রূপান্তর করতে। তো চলো আমরা এগুলোকে সবগুলোকে আগে বর্তমানে রূপান্তর করি। আমরা কিন্তু একটু আগে দেখেছি ভাই কিভাবে করতে হয়। এই যে এখানে উদাহরণ ছিল করি,
করেছিলাম করব, করি করেছিলাম করব। আমরা এভাবেই করি। চলো প্রথমে আমরা কি করছি, বর্তমানে, আমরা সবগুলোকে বর্তমানে নিব। থাকবো, থাকবোকে আমরা বলি আমি থাকি, থাকবোকে আমি বলছি থাকি। দেখবোকে আমি বলছি দেখি, শুনবোকে আমি বলবো শুনি, খাবোকে আমি বলছি খাই। আল্লাহ, আমি রোজ, আমি কেন খাবো, খাই। বেড়াবোকে বলছি বেড়াই, ঘুরবোকে বলছি ঘুরি, পড়বোকে বলছি পড়ি, হ্যাঁ পড়া যায়। খেলবোকে বলছি খেলি, রোজা থেকে খেলাধুলা করারও এনার্জি নেই। চড়বোকে বলছি চড়ি, নামবোকে বলবো নামি, ধরবোকে বলবো ধরি, হাসবোকে বলবো হাসি। শেষ হয়ে গেছে, এখন আসলে হাসি আমরা। আচ্ছা ওকে। সো ভাইয়া তুমি কি বুঝতে পারছো যে কিভাবে আমরা একটা ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াপদকে বর্তমান কালবাচক ক্রিয়াপদে রূপান্তর করতে পারি? ভবিষ্যতে বসে থাকবো, আমি বলছি আমি এখনই থাকি। ভবিষ্যতে বসে আমি দেখবো, আমি বলছি আমি এখনই দেখি। ধরো বসে ভবিষ্যতে বসে খেলবো, আমি বলছি আমি এখনই খেলি। আর বলছি আমি ভবিষ্যতে খাবো, বলছি না আমি এখনই, মানে রোজ আমি ওটা না বলি, মানে খাবো বলতে আমি বলছি আমি এখনই খাই, আমি ভবিষ্যতে যাবো না, আমি এখনই কাজটা করি। তাহলে এই জিনিসগুলো হবে সব বর্তমান কাল। আর অতীতকাল কোনগুলো? অতীতকাল হচ্ছে সেগুলো যেগুলো আগে হয়ে গেছে। অতীতকাল কোনগুলো ভাইয়া? অতীতকাল হচ্ছে সেগুলো যেগুলো ইতোমধ্যে হয়ে গিয়েছে, সেগুলো হচ্ছে অতীতকাল। তো চল আমরা অতীতকাল একটু কনভার্ট করি, আমরা একটু কালারটা চেঞ্জ করি। থাকবো, এটাকে আমরা অতীতকালে, অতীতকালে কি বলবো? থেকেছি বা থেকেছিলাম, আমি নিলাম যে হচ্ছে থেকেছিলাম। দেখিকে বলছি দেখেছিলাম, দেখেছিলাম। শুনিকে বলছি শুনেছিলাম, শুনেছিলাম। খাইকে বলবো খেয়েছিলাম, সেরিতে খেয়েছিলাম, খেয়েছিলাম। বেড়াইকে বলবো, বেড়াবোকে বলছি বেরিয়েছিলাম, বেরিয়েছিলাম, মানে আমি ঘুরে বেরিয়েছিলাম, বেরিয়েছিলাম। ঘুড়িকে বলছি ঘুরেছিলাম, ঘুরেছিলাম। পড়িকে বলছি পড়েছিলাম, তুমি এখনো পড়তেছো, তোমার জন্য দুঃখ, পড়েছিলাম। খেলিকে বলছি খেলেছিলাম, খেলেছিলাম। চড়বোকে বলবো চড়েছিলাম, চড়েছিলাম। নামবোকে বলবো নেমেছিলাম, ধরবোকে বলবো ধরেছিলাম। হাসবোকে বলবো হেসেছিলাম। ওকে। সো ভাই এখন কি তুমি বুঝতে পারছো যে আমরা প্রত্যেকটা কিভাবে একটা থেকে আরেকটাতে যাচ্ছি? থাকবো, থাকি, থেকেছিলাম। দেখবো, দেখি, দেখেছিলাম। শুনবো, শুনি, শুনেছিলাম। খাবো, খাই, খেয়েছিলাম। বেড়াবো, বেড়াই, বেরিয়েছিলাম। ঘুরবো, ঘুরি, ঘুরেছিলাম। তো এরকম ভাবে তুমি চাইলে প্রত্যেকটা ক্রিয়া, ধরো আমি তোমাকে বললাম যে মারবো, আমি তোমাকে ধরে একটা মারবো, তুমি বলবো আমি মেরেছিলাম, আমি মারি। তো এই জিনিসগুলো যখন বলছো, মেরেছিলাম এটা হচ্ছে অতীতকাল, আর মারি হচ্ছে বর্তমানকাল, আর মারবো এটা হচ্ছে ভবিষ্যৎকাল। আমি মারবো না কাউকে, আমি কাউকে মারি না, সরি। শব্দগুলোর বানান লিখি, বানান এখানে লেখাই আছে। চলো তুমি, তোমার কাজ হচ্ছে, এটা আমার নিজে নিজে লেখায়, তোমার কাজ হচ্ছে এই যে আমার ভিডিওটা এখন পজ করে, আমি যখন মানে এই ভিডিওটা একটু পজ করে তুমি নিজের খাতায় লিখবা। বরণ, আমি তোমাকে বলছি র এর পরে বানানে মূর্ধন্য আসে, ব র এর পরে মূর্ধন্য ন। মরণের জন্য ম র মূর্ধন্য ন। যন্ত্রণাতে র ফলা আছে, যন্ত্র, এই যে র এরপরে মূর্ধন্য ন, যন্ত্রণা। ঘূর্ণি বানান এখানে নাই না, এই যে ঘূর্ণি বানানেও মূর্ধন্য ন হবে, ঘূর্ণি পাক, ঘূর্ণি পাক। কেন? কারণ এই যে মূর্ধন্য নয়ের আগে রেফ আছে, রেফ মানে র। বদ্ধ, যুগান্তর, দেশান্তর, বিশ্বজগৎ, ইঙ্গিত, এগুলো তুমি পারবা। তাহলে বানানের ব্যাপারে খুবই খেয়াল। আরো খেয়াল হচ্ছে দুইটা বানানের ব্যাপারে, একটা হচ্ছে সংকল্প, একটা হচ্ছে সংকল্প, এটা কবিতার নাম সংকল্প, আর একটা হচ্ছে কবির নামের বানানের ব্যাপারে, ক আকার বর্গীয় জ দীর্ঘই, কাজী নজরুল, দন্তন্য বর্গীয় জ, এটা পারবা। আর রয়ের সাথে কিন্তু রস্য উকার, এই যে এই জিনিসটা যে লিখি এটা আসলে এইরকম, এই জিনিসটা আসলে সেম, এটা হচ্ছে সেম, এই জিনিসটা সেম। এই যে এই জিনিসটা মানেই হচ্ছে এই জিনিসটা, দুইটার মধ্যে কোনো তফাৎ নাই। নজরুল ইসলাম। নেক্সটে যাই চলো আমরা।
কবি পরিচিতি খুবই 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 গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলাম, মানে বাংলা সাহিত্যের সবচেয়ে বিখ্যাত কবিদের কথা যদি আমি তোমাকে শোনাই, কাজী নজরুল ইসলাম কিন্তু সবার উপরে থাকা যে মানুষ দুই একটা তাদের মধ্যে একজন। তো পরিচালক কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, এটা সবাই জানে। আচ্ছা, এখানে মহকুমার নাম আর নাই তোমাদের বইয়ে না? আচ্ছা, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা, তার মানে তার জেলার নাম কি ছিল? পশ্চিমবঙ্গ, ভারতে। তার জন্মস্থান ভারতে। কোন রাজ্য? ভারতের রাজ্য কি? পশ্চিমবঙ্গ রাজ্য। জেলার নাম কি? বর্ধমান জেলা। চুরুলিয়া হচ্ছে তার গ্রামের নাম, চুরুলিয়া হচ্ছে তার গ্রামের নাম। তার জন্ম তারিখ দেখো, একটা দেখো বানানটা একটু দেখো, এই যে দেখো এটার উপর একটা চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে। এটার উপর চন্দ্রবিন্দুটা কেন? কারণ আমরা এই যে তার, এমনিতে বানানটা কি? তার। এখন আমরা যখন তাকে সম্মান করে বলি তখন আমরা তার উপরে একটা চন্দ্রবিন্দু বসাই, তার উপরে একটা চন্দ্রবিন্দু বসাই। তাই কিন্তু আমাদের কাছে খুবই সম্মানীয় একজন মানুষ কাজী নজরুল ইসলাম। আমার তোমার মতো মানুষের কাছে অনেক বড় মাপের মানুষ, তো এই জন্য আমরা তাকে সম্মান দিয়ে চন্দ্রবিন্দু লিখবো। তার জন্ম তারিখ 25শে মে 1899 খ্রিস্টাব্দ। তার মানে তিনি এখন থেকে 127 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। 1899 সাল, 25শে মে 1899 সাল, এটা একটু মনে রাখতে হবে ভাইয়া। 25শে মে 1899 খ্রিস্টাব্দ। যেটা আবার বাংলাতে কি পড়ছে? বাংলাতে 11ই জ্যৈষ্ঠ 1306 সন, বা এই সনটাকে আমরা বলি বঙ্গাব্দ, মানে বাংলা যে বছর, বঙ্গাব্দ, বঙ্গাব্দ। তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত, তিনি বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত। সালটা একটু মনে রেখো, বাংলাটাও। আর তার নাম কি? তাকে বলা হচ্ছে বিদ্রোহী কবি। এটা পরীক্ষায় আসবে, মনে রেখো, বিদ্রোহী কবি নামে পরিচিত। তিনি বাংলাদেশের জাতীয় কবি, বাংলাদেশের জাতীয় কবিও কিন্তু কাজী নজরুল ইসলাম। তার কবিতা, গান, গল্প, নাটক, উপন্যাস, এগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। মানে এগুলো টাকা পয়সা দিয়ে তুমি মাপতে পারবে না, অমূল্য। যেগুলো আমি তোমাকে সহজ করে যদি বলি, অসীম পরিমাণ মূল্য। সহজ করে যদি বলি, অসীম পরিমাণ মূল্য। অমূল্য মানে কিন্তু মূল্যহীন না, অমূল্য মানে মূল্যহীন না, অমূল্য মানে এত মূল্য যেটা তুমি টাকায় মাপতে পারবে না। এই জন্য আমি তোমাকে লিখে দিচ্ছি যে অসীম পরিমাণ মূল্য। শিশুদের জন্য তিনি অনেক গান, কবিতা, ছড়া ও নাটক লিখেছেন। তার মানে তোমাদের মতো বাচ্চাদের জন্যও কিন্তু তার অনেক লেখা। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো দেখো, অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল, এগুলো তার আরো অনেক বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, তোমাদের বইয়ে 3টা আছে, এগুলো জেনে রাখো। অগ্নিবীণা, বিষের বাঁশি, ঝিঙে ফুল, এগুলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। গ্রন্থ মানে কি ভাইয়া বলো তো? গ্রন্থ মানে হচ্ছে বই, গ্রন্থ মানে বই। আর কাব্যগ্রন্থ মানে হচ্ছে কবিতার বই। কাব্যগ্রন্থ মানে হচ্ছে কবিতার বই, কাব্যগ্রন্থ মানে কবিতার বই, কাব্যগ্রন্থ মানে কবিতার বই। তিনি 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট 12ই ভাদ্র 1383 সন ঢাকায় মৃত্যুবরণ করেন। আচ্ছা, তিনি যদিও জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গে, ভারতে, তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন বাংলাদেশি হিসেবে, বাংলাদেশে, ঢাকা শহরে। তাহলে তার মৃত্যু সাল কত? 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। এটা হচ্ছে ইংরেজি, আর বাংলা হচ্ছে 12ই ভাদ্র 1383 সন। 12ই ভাদ্র 1383 সন। কাজী নজরুল ইসলাম 84 বছর বেঁচে ছিলেন, কিন্তু তিনি লেখালেখি করেছিলেন মাত্র 43 বছর। তিনি মানে 43 বছর না, লেখালেখি করছেন আরো কম। মানে তিনি লেখালেখি করেছেন তার জীবনের 43 বছর পর্যন্ত। জীবনের ওই 43 থেকে 84 বছর পর্যন্ত তিনি এই সময়, আমি কি ভুল বলছি? আমি বলছি, আচ্ছা, তিনি আসলে 77 বছর বেঁচে ছিলেন। আমি একটা ভুল কথা বলছি, তিনি কাজী নজরুল ইসলাম 77 বছর বেঁচে ছিলেন, আমি ভুল বলেছি তোমাকে। কাজী নজরুল ইসলাম 77 বছর বেঁচে ছিলেন, 1899 থেকে 1976 সাল পর্যন্ত। এর মধ্যে তিনি লেখালেখি করেছিলেন কত সাল পর্যন্ত? 1942 সাল পর্যন্ত। এরপরে কাজী নজরুল ইসলাম অসুস্থ হয়ে যান, এবং তখন থেকে তিনি আর কথা বলতে পারতেন না। তো তার লেখালেখিটা ওখানেই শেষ হয়ে যায় এবং তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তো তার জীবনের আসলে ছিল 43 বছর পর্যন্ত। কবিতা, আচ্ছা দেখো কি কাজ বলছে, কবি ও কবিতার নাম সহ সংকল্প কবিতার প্রথম 8 লাইন লিখো। তাহলে কি কবির নাম জানো তুমি? কাজী নজরুল ইসলাম। কবিতার নাম কি? সংকল্প। প্রথম 8 লাইন কোনটুকু? চলো আমি একটু মার্ক করে দিয়ে আসি, তোমার পরীক্ষায় এটা লাগবে, সো এটা একটু জেনে ফেলো। প্রথম 8 লাইন কত? 1 2 3 4 5 6 7 8, মরছে যে বীর লাখে লাখে, এই পর্যন্ত। আচ্ছা, মরছে যে বীর লাখে লাখে, এই পর্যন্ত তোমার পরীক্ষার জন্য লাগবে। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, মরছে যে বীর লাখে লাখে। এই 8টা লাইন হচ্ছে তোমাকে এখানে পড়তে হবে।
তাহলে এই পর্যন্ত আমাদের শেষ। তাহলে এই কাজটাও তুমি করতে পারবা। পরবর্তীতে আমরা আরেকটু আগাই, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা। দেখো, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওরে। তোমাকে আমি দেখাই নিয়ে আসি, এটা আমি দেখাই পড়াই, তাহলে তোমার সুবিধা হবে বুঝতে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওরে। এই মঙ্গল কে? মঙ্গল হচ্ছে মঙ্গল গ্রহ। তাহলে ইঙ্গিতটা কোথা থেকে আসছে? মঙ্গল গ্রহ থেকে উড়ে আসছে, সেটা সে, এটা হবে হচ্ছে মঙ্গল। এটা হবে উত্তরটা কি? মঙ্গল। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওরে। তারপরে আবার কি দেখবো আমি? কি দেখবো আমি? বিশ্বজগৎ। বিশ্বজগৎ দেখবো আমি, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে, নিজের হাতের ভিতরে পুরে, নিজের হাতের মুঠোর ভিতরে ধরে আমি সারা দুনিয়াটাকে দেখবো। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, দেখবো এবার জগৎটাকে, দেখবো এবার জগৎটাকে, জগৎটাকে। আচ্ছা চলো তোমাকে দেখাই নিয়ে আসি। আচ্ছা, দেখবো এবার, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, আর কি? এই যে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে গেল। আচ্ছা তারপরটাতে চাই আমরা, চলো লাস্টের পরটা কি ছিল? আচ্ছা দুইটা, হাউই চড়ে চাই যেতে কে কোথায়, কিসের অচিনপুরে বলো তো? চন্দ্রলোক। চন্দ্রালোক না কিন্তু, চন্দ্রলোক, চন্দ্রলোক, চন্দ্রলোক। তাহলে আমরা কি দেখলাম? আচ্ছা বিশ্বজগৎ বানান ভুল হয়েছে, বিশ্বজগৎ, বিশ্বজগৎ। একটা দেখলাম মঙ্গল, একটা বিশ্বজগৎ, আর একটা এখানেও তো দেখি জগৎ বানান ভুল হয়েছে। জগৎ, জগৎটাকে অর্ধত হবে বা খণ্ডত। তাহলে কি একটা গেল? মঙ্গল হতে আসছে ওরে, বিশ্বজগৎ দেখবো আমি, দেখবো এবার জগৎটাকে চন্দ্রলোকের অচিনপুরে, চন্দ্রলোক না, চন্দ্রলোকের অচিনপুরে। কিসের নেশায় কেমন করে মরছে যে বীর, বীর মানে কি? বীর মানে হচ্ছে ভাই সাহসী। মরছে যে বীর লাখে লাখে, মরছে যে বীর লাখে লাখে। তোমাকে আমি একটু দেখিয়ে আনি, চন্দ্রলোকের অচিনপুরে আর হচ্ছে লাখে লাখে, বীর লাখে লাখে। কই? এই যে চন্দ্রলোকের অচিনপুরে, তারপরে কই? হারাই ফেলছি। আচ্ছা এটা আগের পেজে ছিল, সরি ভুলে গেছি। কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। আশা করি বুঝতে পারছো যে আমরা কোন জায়গা থেকে কোন কোন শব্দগুলো আমরা নিলাম। এখন দেখো এখানে বলছে কি, এখানে আমাদেরকে বড় উত্তর লিখতে বলছে। এখানে আমাদেরকে বড় উত্তর কেন? নিচের প্রশ্নের বিস্তৃত, বিস্তৃত মানে হচ্ছে বিস্তারিত, বিস্তারিত। এটা এক বাক্যে লিখলে হবে না, এটা এক বাক্যে লিখলে হবে না, এটা একটু তোমাকে বড় করে লিখতে হবে। কবি কেন পাতাল ফেরে নামতে চান এবং আকাশ ফুঁড়ে উঠতে চান? অজানাকে জানার জন্য। বিশ্বজগতের অজানা রহস্যকে, এটা এক কথায় যদি আমি বলি, এটা বিশ্বজগতের অজানা রহস্যকে, রহস্যকে জানার জন্য। তাহলে কবি কেন এটা করতে চান ভাইয়া? কবি এটা করতে চান কারণ হচ্ছে কবি বিশ্বজগতের যে অজানা রহস্য আছে এই জিনিসটা জানতে চান। তাহলে এটা তোমাকে এক বাক্যে লিখলে হবে না, তোমাকে একটু বিস্তারিত লিখতে হবে। এটাকে তুমি মিনিমাম 5টা বাক্য লিখো, মিনিমাম 5টা বাক্য। তুমি বলো যে কবি নিজেকে একজন সংকল্পযুক্ত বা একজন সংকল্পী কিশোর হিসেবে কল্পনা করেছেন, যে সারা পৃথিবীর সমস্ত কিছু সম্পর্কে জ্ঞান লাভ করতে চায়। একজন বীর কেন তার জীবনকে বিপন্ন করে সারা পৃথিবী ঘুরে বেড়ায়? একজন যোদ্ধা কেন যুদ্ধ করে? এই বিষয়গুলো থেকে কবি বা কিশোর উদ্বুদ্ধ হয়ে সে নিজেও দৃঢ় সংকল্প করেছে যে সে সারা পৃথিবীর সমস্ত কিছু সম্পর্কে জানতে চায়। যদি তার পাতাল ফেরে নিচে নেমেও যেতে হয় কিংবা আকাশ ফুঁড়ে উপরে উঠেও চলে যেতে হয়, তারপরও সে সেটার জন্য প্রস্তুত আছে। তাই বিশ্বজগতের অজানা রহস্যকে উদ্ঘাটন করার লক্ষ্যে কবি পাতাল ফেরে নামতে চান এবং আকাশ ফুঁড়ে উঠতে চান। আমি 5টা বা 6টা বাক্য বলেছি। যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝো? এটা আমি তোমাকে অলরেডি বলেছি, এটা বর্ণনা করো। তুমি বলবা যে যুগান্তরের ঘূর্ণিপাক বলতে কি বোঝানো হয়েছে। প্রথমে যুগান্তরের ঘূর্ণিপাক বলতে যে পৃথিবীতে যে সময় পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং এই সময়ের সাথে সাথে মানুষ চলতেছে, মানুষের জীবনযাপন কন্টিনিউ হচ্ছে, ক্রমাগতভাবে চলছে, এই বিষয়টার মধ্যে মানুষের জীবন ঘূর্ণাবর্তে আটকে পড়েছে বা তুমি বলতে পারো চলমান আছে। এই বিষয়টিকে কবি যুগান্তরের ঘূর্ণিপাকে মানুষের ঘোরার সাথে তুলনা করেছেন। পরেরটা, মানুষ কেন দেশ থেকে দেশান্তরে ছুটছে? 5টা বাক্যে তোমাকে লিখতে বললো, 5টা বাক্যে। তাহলে তুমি বলো যে মানুষ অন্য দেশ সম্পর্কে, অন্য দেশের সংস্কৃতি সম্পর্কে মানুষের যে চিরকালীন যে কৌতূহল, সেই কৌতূহল মেটানোর উদ্দেশ্যে
অন্য দেশ থেকে দেশান্তরে ঘুরছে। এটা এক নাম্বার কথা। এর সাথে সাথে তুমি আরো বলো, মানুষ স্বভাবতই বা মানুষের জন্মগতভাবেই কৌতূহলী, সে তার আশেপাশের যা যা কিছু ঘটছে সব কিছুর রহস্যকে উদ্ঘাটন বা প্রকাশ বা উদ্ভাবন করতে চায়। এই লক্ষ্যে সে তার গণ্ডি ছাড়িয়ে পৃথিবীর সমস্ত জায়গাতে বা সারা মহাবিশ্বের সমস্ত জায়গা সে ঘুরে দেখতে চায় এবং সেখানকার রহস্য ভেদ করতে চায়। এই উদ্দেশ্যে মানুষ এক দেশ থেকে অন্য দেশে ঘুরছে। এই উদ্দেশ্যে মানুষ এক দেশ থেকে অন্য দেশে ঘুরছে। এখন বলছে সংক্ষিপ্ত উত্তর। সংক্ষিপ্ত উত্তর কোথায়? এটা একদম কবিতার মধ্যে সরাসরি আছে। চলো দেখি, কবি বিশ্বজগৎ কিভাবে দেখতে চান। চলো আমি তোমাকে দেখায়নি কিভাবে কবি বিশ্বজগৎ কিভাবে দেখতে চান। ভাই বলো তো, কবি বিশ্বজগৎ দেখতে চান হচ্ছে আপন হাতের মুঠোয় পুরে। তাহলে চলো আমরা উত্তরটা লিখে ফেলি। কিভাবে দেখতে চান? আপন হাতের মানে নিজ হাতের মুঠোর মধ্যে ধরে কবি বিশ্বজগৎ দেখতে চান। আপন হাতের মুঠোয় পুরে, আপন হাতের মুঠোয় পুরে কবি বিশ্বজগৎ দেখতে চান। চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায় বলতো? চন্দ্রলোকের অচিনপুরে কারা যেতে চায়? যাদের সংকল্প আছে, যারা দুঃসাহসী ও কৌতূহলী মানুষেরা, দুঃসাহসী এবং কৌতূহলী মানুষেরা চন্দ্রলোকের মানে চাঁদের দেশের অচেনা জায়গাতে যেতে চায়। কিসের আশায় বীরেরা মরণকে বরণ করছে বলতো? আমরা চলো একটু দেখি এটার মধ্যে। দেখো, এটা কিন্তু ডিরেক্ট উত্তর নাই। চলো আমরা একটু দেখি। এই পেজটাতে ছিল, দেখো। কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। এখন দেখো, এর মধ্যে কিন্তু আমাদেরকে সরাসরি কথাটা বলা হয় নাই। এটা তোমাকে এখন নিজে বুঝে নিতে হবে যে বীরেরা কেন মরণকে বরণ করছে, তারা কি উদ্দেশ্যে, এর পেছনে কারণটা কি, যে কারণে তারা নিজেদের মৃত্যু থেকেও পিছপা হচ্ছে না, মৃত্যুর ভয়েও তারা ভীত হচ্ছে না। কেন তারা ভয় পাচ্ছে না বলো তো? তো আমাদের কবিতাটার নামই হচ্ছে সংকল্প। আমাদের কবিতাটার নামই হচ্ছে সংকল্প। তো তুমি চাইলে ডিরেক্ট এভাবেই বসাই দিতে পারো যে কিসের আশায় বীরেরা মরণকে বরণ করছে? নিজের সংকল্প পূরণের জন্য। এটা এভাবে তুমি বলতে পারো, একদম সহজ কথায়, সংকল্প পূরণের জন্য, বা তুমি বলতে পারো লক্ষ্যে পৌঁছানোর জন্য। কেন? লক্ষ্যে পৌঁছানোর জন্য, লক্ষ্যে পৌঁছানোর জন্য। বা তুমি বলতে পারো অজানাকে জানার জন্য। এই সংকল্পটা কি? সংকল্প হচ্ছে অজানাকে জানা। অজানাকে, এই যে যারা বীর, ধরো একজন বীরকে যে হচ্ছে এভারেস্ট পর্বত জয় করতে গেছিল শুরুর দিকে, যারা পারে নাই, ব্যর্থ হয়েছে, তারা কেন গেছে? তারা এভারেস্টের চূড়ায় কি আছে, এভারেস্ট কত উঁচু, কেমনে যেতে হয়, এই যে অজানা জিনিস, অজানা যে রহস্য, এই রহস্যগুলোকে তারা উদ্ঘাটন করার জন্য, রহস্যগুলোকে তারা জানার জন্য, বোঝার জন্য, তার মানে অজানাকে জানার জন্য তারা জীবনের যে ভয় সেটাও তারা মেনে নিচ্ছে। তারা নিজেদের মৃত্যুকে ভয় পাচ্ছে না। সংকল্প কবিতায় কবি কিভাবে নিচে নামতে ও উপরে উঠতে চান তা দুইটি বাক্যে বুঝিয়ে লেখো। চলো আমি তোমাকে দেখাইনি। নিচে নামতে চান কিভাবে? নিচে নামতে চান পাতাল ফুঁড়ে, লেখাই ছিল কই, পাতাল ফেরে নামবো নিচে, আবার উঠবো আবার আকাশ ফুঁড়ে। তাহলে তুমি এখানে লেখো দুইটা বাক্য বসে। তাহলে তুমি একটা বাক্যে বলো যে কবি পাতাল ফেরে নিচে নামতে চান কিভাবে? নিচে নামতে চান কিভাবে? কবি পাতাল ফেরে নিচে নামতে চান, পাতাল ফেরে নিচে নামতে চান। আর উপরে উঠতে চান কিভাবে? আকাশ ফুঁড়ে, আকাশ ফুঁড়ে। তাহলে আর কবি আকাশ ফুঁড়ে উপরে উঠতে চান, কবি আকাশ ফুঁড়ে উপরে উঠতে চান। তাহলে আশা করি যে দুইটাই বুঝতে পেরেছ। কবিতার মূল ভাব, সংকল্প কবিতার মূল ভাব কি? এটা লেখায় আছে, এটা আমি শুরুর দিকেই তোমাকে দেখাইছি। সংকল্প কবিতার মূল ভাবটা কোথায়? না এটা না ভাইয়া, এটা না, এইটা কোথায়? এই যে কবিতাটির মূল ভাব দেখো, অসীম বিশ্বকে জানার কৌতূহল। মানুষ সবসময় হচ্ছে এই যে সারা বিশাল যে পৃথিবী, এই বিশাল পৃথিবীর সবকিছু মানুষের জানার আগ্রহ। একজন কিশোরের জন্য তাই। তো সে জানতে চায় যে পৃথিবীর সবকিছু সে আবিষ্কার করতে চায়। অসীম আকাশের যত অজানা রহস্য আছে সেই বিষয়গুলো সে বুঝতে চায়। সে বুঝতে চায় যে কেন মানুষ এই যে অসীমে অতলে ছুটে যাচ্ছে, কেন তারা নিজেদের জীবনকে বিপন্ন করে হলেও মৃত্যুকে বরণ করতেছে। সে জানতে চায় দুঃসাহসীরা কেন উঠতেছে। যে উঠতেছে কারা? দেখো, উঠতেছে হচ্ছে দুঃসাহসীরা, উঠতেছে দুঃসাহসীরা। সবকিছুকে জানতে চায় কারা? কিশোর। সবকিছুকে জানতে চায় কিশোর।
তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করেছে যে সে আর বন্ধ ঘরে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে 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 দেখবে, নিজের হাতের মুঠোয় এনে সে দেখবে, এরকম একটা কথা আমাদের কবিতার মাঝে বলা হয়েছে। তাহলে মূল ভাবটা আমরা পারলাম। শব্দের অর্থ, নেশা কি? নেশা মানে আমি তোমাকে বলছি, নেশা মানে হচ্ছে আসক্তি। মঙ্গল কি? মঙ্গল হচ্ছে মঙ্গল গ্রহ। আমি একটু কালারটা চেঞ্জ করি, অনেকক্ষণ এক কালার। মঙ্গল মানে হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ বা পৃথিবীর নিকটতম গ্রহ। পৃথিবীর নিকটতম মানে পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। পৃথিবীর নিকটতম গ্রহ, পৃথিবীর নিকটতম গ্রহ বা সূর্যের চতুর্থ, সৌরজগতের পৃথিবী হচ্ছে তৃতীয় গ্রহ। সৌরজগতের বুধ, শুক্র, পৃথিবী এটা হচ্ছে তৃতীয় গ্রহ, আর মঙ্গল হচ্ছে চতুর্থ গ্রহ। সৌরজগতের চতুর্থ গ্রহ। সংকল্প, সংকল্প মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা। সংকল্প শব্দের অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা। চন্দ্রলোক মানে কি ভাই? চন্দ্রলোক মানে কি চাঁদের আলো? না, চন্দ্রালোক মানে হচ্ছে চাঁদের আলো, আর চন্দ্রলোক মানে হচ্ছে চাঁদের দেশ। আমরা চাঁদের দেশে যেতে চাই, আমরা চন্দ্রলোকে চলে যেতে চাই। চন্দ্রলোক মানে হচ্ছে চাঁদের দেশ। আর ফুঁড়ে মানে হচ্ছে ভেদ করে। ফুঁড়ে মানে হচ্ছে ভেদ করে। শব্দ দিয়ে বাক্য গঠন করো। আচ্ছা, শব্দ দিয়ে বাক্য গঠন করো। দেখো, নেশা, ফুঁড়ে, সংকল্প, যুগান্তর, জগৎ। নেশা মানে কি? আসক্তি। ফুঁড়ে মানে কি? ভেদ করে। সংকল্প মানে দৃঢ় প্রতিজ্ঞা। যুগান্তর মানে কি? অন্য যুগ। জগৎ মানে কি? মহাবিশ্ব বা দুনিয়া। দেখো, নেশা, নেশা এখন বলা যে হচ্ছে অনেকে মাদকের নেশায় আসক্ত হয়ে যায়। অনেকে মাদকের নেশায় আসক্ত হয়ে যায়। আমরা চলো একটু লিখি। নেশা, আমরা পচা না, আমরা ভালো ভালো জিনিস লিখি। আমরা পচা মাদকের নেশায় আমরা যাব না। বই পড়া, তুমি বলো যে বই পড়া অনেকের নেশা। বই পড়া অনেকের নেশা, এটা একটা ভালো নেশা। বই পড়া একটা ভালো নেশা। ফুঁড়ে, মাটি ফুঁড়ে চারা বের হয়। মাটি ফুঁড়ে চারা বের হয়। সংকল্প, দৃঢ় সংকল্প বা সংকল্প না থাকলে, সংকল্প না থাকলে জীবনে সফল হওয়া যায় না। সফল হওয়া যায় না। ওকে, তারপর দেখো যুগান্তর। তুমি এর আগে আমি একটা লিখেছিলাম, তখন বলছিলাম যে হচ্ছে যুগ থেকে যুগান্তরে পৃথিবী পরিবর্তিত। আমি কি লিখছিলাম আমার মনে নাই, এখন চলো আমরা বলি যে হচ্ছে যুগান্তর অর্থ অন্য যুগ। আরো সহজ করে বললাম, অর্থ এটা একটা বাক্য। দেখো, যুগান্তর অর্থ হলো যুগের পরিবর্তন বা অন্য যুগ। যুগের পরিবর্তন বা অন্য যুগ। জগৎ, জগতে সেই শ্রেষ্ঠ যার চরিত্র ভালো। যার চরিত্র ভালো, তার মানে যে যার চরিত্র ভালো জগতে সেই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। যার চরিত্র ভালো এই জগতে, এই পৃথিবীতে, সেই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। তার মানে চরিত্র হচ্ছে মূল। চরিত্র হচ্ছে মূল। আমরা তাহলে এগুলো লিখে ফেলেছি। দেখো, এখন আমরা আমাদেরকে 8 নম্বরে আবার কি কাজ দিল? 8 নম্বরে আমাদেরকে কাজ দিয়েছে হচ্ছে, বলছে ক্রিয়াপদের চলিত রূপ লিখো। ক্রিয়াপদের চলিত রূপ, এগুলো ঘুরিতেছে, যাইতে, উঠিব, ছুটিতেছে, চলিতেছে, এগুলো সব কি? এগুলো সব সাধুরূপ। এগুলো সব সাধুরূপ। এগুলো সব সাধুরূপ। রূপান্তর করি চলো। ঘুরিতে থেকে আমরা বলবো ঘুরছে। ঘুরিতে থেকে আমরা বলবো হচ্ছে ঘুরছে। যাই থেকে কি বলছি? যেতে। যেতে। উঠিবকে বলছি উঠবো। উঠিবকে আমি বলতে পারি উঠবো। ছুটিতে থেকে বলবো ছুটছে। ছুটিতে থেকে আমি বলবো ছুটছে। চলিতে থেকে বলবো চলছে। চলিতে থেকে আমি বলবো চলছে। সঠিক উত্তর। আচ্ছা, এখন আমরা আছি কোথায়? এমসিকিউতে। এটা দেখো, সঠিক উত্তর কি তোমাকে কি লিখতে হবে? ডিরেকশন দেখো, ইনস্ট্রাকশন দেখো। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। তার মানে এখানে যেটা সঠিক উত্তর, তুমি ধরো তোমার হচ্ছে ক নাম্বার উত্তরটা ধরো সঠিকভাবে লিখবা। ক
এরকম যা আছে সেটা তুমি এখানে লিখে দিবা, তোমাকে খাতায় এভাবে লিখতে হবে। সংকল্প কবিতায় মানুষ কিসের ঘূর্ণিপাকে ঘুরছে? দেখো আমাদের কবিতার মধ্যেই ছিল ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে? তাহলে এটা আমাদের সঠিক উত্তর, এটা তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। সংকল্প কবিতায় সংকল্প মানে কি? সংকল্প মানে দৃঢ় প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা, প্রেরণা। প্রেরণা, প্রেরণা মানে হচ্ছে মোটিভেশন। এই যে আমরা তোমার মোটিভেশন নাও না, আচ্ছা এটা ভুল না, এটা ভুল না, এটাও হয় কিন্তু এটা খুব ভালো উত্তর না, বাট এটা খুব ভালো। প্রতিজ্ঞা খুবই ভালো। অভিপ্রায়, অভিপ্রায় মানে হচ্ছে ভাইয়া ইচ্ছা, অভিপ্রায় মানে ইচ্ছা, ইচ্ছা মানেই হচ্ছে সংকল্প, এটা দুইটাই সঠিক। মনোবাসনা মানে হচ্ছে মনের ইচ্ছা, গুড, এটা ভালো, মনের ইচ্ছাটা ভালো। প্রেরণা, প্রেরণাটা আবার অত ভালো না, প্রেরণা মানে মোটিভেশন। আচ্ছা আবার প্রেরণা, এটা আবার খুব একটা ভালো না। শক্তি, এটা একদমই ভালো না। আচ্ছা তাহলে কোনটা মিললো? দেখো এই যে মাঝখানে খ নাম্বার যেটা, প্রতিজ্ঞা আর অভিপ্রায়, দুইটাই খুবই ভালো উত্তর। বাকিগুলা দেখো এখানে প্রতিজ্ঞা আছে, এখানে মনোবাসনা আছে, কিন্তু অন্যটা মিলতেছে না, এই জন্য খ নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো খ নাম্বার কেন সঠিক উত্তর। এখানে দুইটা শব্দের মানেই সংকল্প। মিনওয়াইল দেখো অন্যদিকে, দেখো এটা সংকল্প, এটা সংকল্প, কিন্তু এইটা আবার সংকল্প না, এখানে কোনোটাই সংকল্প না। খ নাম্বারটা এই জন্য সঠিক উত্তর। সংকল্প কবিতার কবি বিশ্বকবি না, বিশ্বকবি তো কাজী নজরুল ইসলাম না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রূপসী বাংলার কবি বলা হয় হচ্ছে জীবনানন্দ দাশকে। তার একটা কবিতার বইও আছে, বইয়ের নাম হচ্ছে রূপসী বাংলা, জীবনানন্দ দাশ। আচ্ছা বাংলাদেশের আধুনিক কবি না, বাংলাদেশের আধুনিক কবি হচ্ছেন শামসুর রাহমান। শামসুর রাহমান, শামসুর রাহমান। ওনার নাম কিন্তু শামসুর রহমান না, ওনার নাম হচ্ছে শামসুর রাহমান, র আকার হ, রাহমান, শামসুর রাহমান। বাংলাদেশের জাতীয় কবি, ইয়াস, কাজী নজরুল ইসলাম হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি। একই সাথে আমরা তাকে কি বলি? আমরা তাকে বলি বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলামকে এই দুইটা বিশেষণে আমরা অনেক বেশি পরিচিত। তিনি কবি পাতাল ফেড়ে নামতে চান কেন? পাতাল ফেড়ে নামতে চান হচ্ছে অজানাকে জানার জন্য, তিনি অজানাকে জানতে চান, এই জন্য তিনি পাতাল ফেড়ে নামতে চান। কে বদ্ধ ঘরে থাকবে না? কিশোর। বদ্ধ ঘরে কে থাকবে না? কিশোর। বদ্ধ ঘরে থাকবে না তোমরা, বীর কিন্তু না, বীর হচ্ছে তার জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু বদ্ধ ঘরে থাকবে না কে? বদ্ধ ঘরে থাকবে না হচ্ছে কিশোর। দেখাই, এই যে, এই যে দেখো কিশোরেরও তাই, তাই কিশোর মনে প্রতিজ্ঞা করে সে আর বদ্ধ ঘরে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে, সে আর বন্ধ ঘরে থাকবে না। তাহলে কিশোরের প্রতিজ্ঞা হচ্ছে সে আর বন্ধ ঘরে থাকবে না, এটা হচ্ছে কিশোরের প্রতিজ্ঞা, কিশোরের। এটা নিচের অনুচ্ছেদটি পড়ে কি, কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করো। আচ্ছা কে? একটি কিশোর মন মানুষের অসীম অতল ছোটার কারণ বুঝতে চাই। আচ্ছা একটি কিশোর মন, আমরা জিজ্ঞেস করলাম কে মানুষের অসীম অতলে ছোটার কারণ বুঝতে চাই, কে? শেষ। তাহলে কি আমরা এক নম্বর প্রশ্নটা করে ফেলাম, কে মানুষের অসীম অতলে ছোটার কারণ বুঝতে চাই, কে? একটি কিশোর মন। শেষ। দুই, কি দিয়ে প্রশ্ন? দুঃসাহসীদের ছুটে চলার কারণ জানতে চাই সে। তাহলে এখন আমরা বলি যে সে কি জানতে চাই, আমি একটু অন্য কালার দিয়ে মার্ক করি, এটা নিয়ে কি জানতে চাই? দুঃসাহসীদের ছুটে চলার কারণ। তাহলে প্রশ্নটা কি? আমি যদি কি দিয়ে তোমাকে প্রশ্ন করি, উত্তরটা কি হবে? যে কি, দুঃসাহসীদের ছুটে চলার কারণ জানতে চাই সে। সে কি জানতে চাই? সে দুঃসাহসীদের ছুটে চলার কারণ জানতে চাই। এই যে বীরেরা জীবনকে অনায়াসে বিপন্ন করে, বরণ করে মৃত্যুকে, এসবের কারণ বুঝতে চাই সে। এটাও হতে পারে, এটাও উত্তর হতে পারে যে কি, কি জানতে চাই সে? বরণ করে। আচ্ছা আমরা এটা থেকে এই প্রশ্নটা না করে আমরা এখান থেকে অন্য আরেকটা প্রশ্ন করতে পারি। দেখো কিভাবে, কেমন? এই যে বীরেরা জীবনকে অনায়াসে বিপন্ন করে, কিভাবে বিপন্ন করে? অনায়াসে বিপন্ন করে। কিভাবে? অনায়াসে বিপন্ন করে, তারা জীবনটাকে অনায়াসে বিপন্ন করে। তাই এসব ভাবনা থেকে, আচ্ছা আমি ভুলে কোথায় মার্ক করছি, এটা হবে কিভাবে, হ্যাঁ এটা হবে কিভাবে, তারা জীবনটাকে কিভাবে বিপন্ন করে? অনায়াসে বিপন্ন করে, অনায়াসে বিপন্ন করে। তাই এসব ভাবনা থেকে কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে। তাহলে কেন সে প্রতিজ্ঞা করে? কেন সে প্রতিজ্ঞাটা করলো? সে প্রতিজ্ঞা করলো কারণ সেইগুলো জানতে চায়। তাই এই যে তাইয়ের উপর আমরা চলো একটু মার্ক করে রাখি, তাই, তাইটা কি? তাইটা হচ্ছে কারণটা। কারণটা কি? এই যে সে যে এগুলো জানতে চায়, এই জিনিসটা হচ্ছে তোমার কারণ, এই জিনিসটা হচ্ছে তোমার কারণ।
আমি একটু নিচে মার্ক করলাম এটার জন্য, এই জন্য এটা হচ্ছে তোমার কারণ। তাহলে আমরা কেন দিয়েও প্রশ্ন করলাম। এসব ভাবনা থেকে কিশোর মনে যে প্রতিজ্ঞা করে সে আর ঘরে বসে থাকবে না, বড় হয়ে পৃথিবীর তার প্রতিটা কোণা আবিষ্কার করতে যাবে সেও। কখন? তাহলে আমাদের প্রশ্নটা যদি আমি করি কখন দিয়ে, দেখো তো আমি যদি তোমাকে প্রশ্ন করি কখন, কখন উত্তরটা হচ্ছে বড় হয়ে, উত্তরটা হবে তখন বড় হয়ে, উত্তরটা হবে তখন বড় হয়ে। তারপরে কি কোথায়, কোথায়? সে হচ্ছে পৃথিবীর প্রতিটা কোণা, সে কোথায় আবিষ্কার করতে যাবে? সে পৃথিবীর প্রতিটা কোণায় সে যাবে আবিষ্কার করতে। সে কোথায় যাবে? সে পৃথিবীর প্রতিটা কোণায় যাবে, পৃথিবীর প্রতিটা কোণায়। তাহলে আমাদেরকে কি বলছিল? নিচের অনুচ্ছেদটি পড়ো, কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো একবার ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য আমরা প্রশ্ন তৈরি করি। একটি কিশোর মন মানুষের অসীম অতলে ছোটার কারণ বুঝতে চায়। কে মানুষের অসীম অতলে ছোটার কারণ বুঝতে চায়? কে, কে দিয়ে প্রশ্ন শেষ। 2 নাম্বার, কি কারণ, আচ্ছা, দুঃসাহসীদের ছুটে চলার কারণ জানতে চায় সে। সে কি জানতে চায়? সে কি জানতে চায়? সে জানতে চায় হচ্ছে দুঃসাহসীদের ছুটে চলার কারণ। সে দুঃসাহসীদের ছুটে চলার কারণ জানতে চায়। তারপরে কোথায় দিয়ে প্রশ্ন করি। সে কোথায় যাবে আবিষ্কার করতে? সে কোথায় যাবে আবিষ্কার করতে? সে যাবে হচ্ছে পৃথিবীর প্রতিটা কোণায়। গেল। কিভাবে, কিভাবে দিয়ে প্রশ্ন করি চলো আমরা। বীরেরা নিজেদের জীবনকে কিভাবে বিপন্ন করে? অনায়াসে বিপন্ন করে। কেন দিয়ে প্রশ্ন করি। কেন কিশোর মনে প্রতিজ্ঞা করে, কি মানে কিশোর কেন প্রতিজ্ঞা করে? কিশোর কেন প্রতিজ্ঞা করে ভাই আমাকে বলতো। কিশোর এই যে এই কারণটা বুঝতে চাই, সে বীরদের জীবন বিপন্ন করার কারণ বুঝতে চায় বলে এই প্রতিজ্ঞা করে। কেন গেল, কখন? আমি বলি যে কখন পৃথিবীর কোণা আবিষ্কার করতে যাবে কিশোর? সে যখন বড় হবে। তাহলে আমরা প্রত্যেকটা শব্দ দিয়ে কিন্তু এখানে প্রশ্ন তৈরি করে ফেললাম। দেখো কাজটা কিন্তু অনেক বেশি সহজ। হয়তো তুমি শুরুতে দেখে ভরে গেছো, আল্লাহ এত কিছু দিয়ে প্রশ্ন করতে হবে, কিন্তু দেখো শেষ পর্যন্ত কিন্তু আমরা এটা অনেক অল্প সময়েই সুন্দর মতো শেষ করতে পারছি। নিচের যুক্ত বর্ণগুলো ভাঙো এবং ভেঙে প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে একটি শব্দ তৈরি কর। চল আমরা একটু ভাঙি, আমি একটু এই পাশটা নিই, হ্যাঁ আমি একটু এই পাশে ভাঙি, যুক্ত বর্ণগুলো দিয়ে আমি এই পাশে শব্দ তৈরি করব। ওকে, দেখো চলো। দন্ত নয় ত, এটা যদি আমি ভাঙি কি আসবে? দন্ত ন যোগ ত, দন্ত ন যোগ ত, এটা দিয়ে যদি আমি শব্দ তৈরি করি সেটা আসবে হচ্ছে অন্ত, অনন্ত, অনন্ত, অন্তরায়, অন্তরে। আচ্ছা, 3টা হয়ে গেল। আচ্ছা, আর ধরো আমি আরো তোমার পরিচিত আরো শব্দও হতে পারে, ধরো খুন্তি। আচ্ছা, দন্ত স ত র ফলা, এটার মধ্যে কি আছে? দন্ত স যোগ ত যোগ র ফলা, র ফলা। তাহলে এটা হতে পারে অস্ত্র, শাস্ত্র, বস্ত্র। এটা গেল অস্ত্র, অস্ত্র, শাস্ত্র, বস্ত্র, এগুলো। আচ্ছা, তারপরে দেখো এটাও শেষ। তালব্য স এর সাথে ব, তালব্য স যোগ ব, এটা হতে পারে অশ্ব, অশ্ব, বিশ্ব, নিঃস্ব। আচ্ছা, নিঃস্ব বানানো হচ্ছে দন্ত স, আচ্ছা 2টা গেল। দেখো দন্ত ন এর সাথে দ র ফলা, দন্ত ন যোগ দ যোগ র ফলা, তাহলে কি দাঁড়ালো? দন্ত ন দ র ফলা, দন্ত ন দ র ফলা। ইন্দ্র, কেন্দ্র, কেন্দ্র, না গেল 2টা। আবার কি? ল প, ল যোগ প, সংকল্প, 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 গল্প, অল্প, স্বল্প, কল্পনা, এগুলো। দেখো তাহলে আমরা ভাঙতে পারছি, আমরা যুক্ত বর্ণগুলো ভাঙতে পারলাম। দন্ত ন এর সাথে ত, দন্ত স এর সাথে ত র, তালব্য স এর সাথে ব, দন্ত ন এর সাথে দ র, ল এর সাথে প। আচ্ছা, নিচের শব্দের একটি করে বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ আসলে লিখি বীর, ভীরু, বা ভীত, বা কাপুরুষ। আচ্ছা, আপন, পর, মরণ, জীবন, মরণ, জীবন, মুক্ত, বদ্ধ বা বন্ধ, বদ্ধ বা বদ্ধ বা বন্ধ, মানুষ,
অমানুষ। দেখো আমরা এগুলোর যুক্ত বর্ণ বলছি। আমরা যুক্ত বর্ণ ভাঙতে পারলাম, শব্দ তৈরি করতে পারলাম, আবার আমরা হচ্ছে বিপরীত শব্দও লিখতে পারছি। তার মানে এই চ্যাপ্টারটা আসলে কঠিন কিছু নাই, চ্যাপ্টারটা অনেক ইজি। নিচের বাক্যকে এক কথায় প্রকাশ করো। দেখো এক কথা প্রকাশ করা কিন্তু অনেক সহজ একটা জিনিস, তোমরা যদি এখান থেকে চেষ্টা করে দেখো পারবা। আসলে আমরা চেষ্টা করে দেখি। একদম প্রথমটার দিকে যদি আমরা মনোযোগ দিই, যে এক দেশ থেকে অন্য দেশ, আমি তোমাকে পড়ানোর সময় ভাইয়া বলেছি এটা হবে হচ্ছে দেশান্তর। এক দেশ থেকে অন্য দেশ হচ্ছে দেশান্তর, এক দেশ থেকে অন্য দেশ দেশান্তর। চাঁদের দেশ হচ্ছে চন্দ্রলোক, চন্দ্রালোক না, কিন্তু এই বানানের দিকে একটু খেয়াল রেখো, চন্দ্রলোক। এক দেশ থেকে অন্য দেশ হচ্ছে চন্দ্রলোক। তীব্র ইচ্ছা, সংকল্প, এটা আমি তোমাকে একটু আগেই বললাম, সংকল্প বা আকাঙ্ক্ষাও বলতে পারো, সংকল্প। আচ্ছা, অত্যাধিক সাহস আছে যার, দুঃসাহসী। অত্যাধিক সাহস আছে যার, সে হচ্ছে দুঃসাহস। অত্যাধিক সাহস আছে যার, সে হচ্ছে দুঃসাহসী। আর কি, ডুব দিতে পটু ব্যক্তি, ডুব দিতে যে ভালো পারে, পটু মানে হচ্ছে এক্সপার্ট। পটু মানে কি ভাই? পটু মানে হচ্ছে এক্সপার্ট, পটু মানে এক্সপার্ট। ডুব দিতে পটু ব্যক্তিকে, ডুব দিতে পটু ব্যক্তি হচ্ছে ডুবুরি, ডুব দিতে পটু ব্যক্তি হচ্ছে ডুবুরি। তো শেষ আমাদের পড়াশোনা। তো আমি তোমাকে হোমওয়ার্কটা একবার একটু মনে করাই দিই। আমাদের আজকের ক্লাসে হোমওয়ার্ক কি থাকলো আমি দিলাম। তোমার আজকের ক্লাসের জন্য হোমওয়ার্ক হচ্ছে এইটা, বাড়ির কাজ। এটা তুমি কি করবা, তোমার খাতায় লিখবা বাক্যটা লিখে তুমি পাশে ব্র্যাকেটে লিখবা হচ্ছে এটা অমুক কাল, এটা অমুক কাল, এটা অমুক কাল। তারপর একটা ছবি তুলবা, তারপর আমাদের যে কোনো একটা গ্রুপে যে তুমি এটা পোস্ট করবা, বা তুমি পোস্ট করার পর তুমি কমেন্ট বক্সে আমাকে মেনশন করো, আমার নাম হচ্ছে মাহমুদ খালিদ। তুমি এই ক্লাসের স্লাইডটা পেয়ে যাবা, তুমি এই ক্লাসের স্লাইড পেয়ে যাবা। সো তোমাকে চিন্তা করতে হবে না, সবকিছু ডিটেলে তুমি দেখতে পারবা। মানে এই লেকচার শিটটা আমি এখানে যা যা দেখালাম, এই জিনিসগুলো তুমি ক্লাস শেষে পেয়ে যাবা। সো ভাইয়া তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, পড়াশোনার সাথে থাকো এবং হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।